আসসালামু আলাইকুম। জি, আমি আপনাদের সাথে আজকে আছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আজকে আমাদের হলো পিজিসি পরীক্ষার জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি, পাওয়ার সেক্টরের যে আপডেট এবং আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওইটা নিয়ে যে পর্যালোচনা, ওই ক্লাস নিয়ে আজকে আমি হাজির হয়েছি। যে আমাদের আজকে এই যে ইসিএস কোচিং সেন্টার অনলাইনে যারা আছেন তারা সবাই স্টার্ট করুন। আমাদের একটু লেট হয়ে গেছে ক্লাসটা শুরু করতে, আমাদের একটু সময় লাগছে, এই জন্য আপনারা সবাই অ্যাড হন। আমরা কিছু অল্পক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব। আপনারা সবাই কেমন আছেন? রমজান মাস, আমাদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা, বিটিসিএল এবং পিজিসি একই দিনে পড়েছে। তো আমাদের পাওয়ার সেক্টর, এই জন্য আমাদের যে অনলাইনে যে ক্লাসটা পাওয়ার সেক্টর ওইটা আজকে আমরা আগে শিডিউল করা ছিল, তো আজকে শুরু করতে যাচ্ছি। তো আপনাদের সবাই অ্যাড হন, আমাদের কিছুক্ষণের মধ্যে সবাই আসলে আমরা ক্লাসটা শুরু করব। আপনারা কে কোথায় থেকে অ্যাড হয়েছেন আমাদের কমেন্ট করে জানান। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, নাফিখান ভাই কমেন্ট করছে, উনি লিথিয়াম 76 বেস থেকে বলছি। জি ভাই, আমরা আমাদের ক্লাসটা শেয়ার করি, অন্য ভাইদের দেখার সুযোগ করে দেই। যে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আমরা সব আরও কিছু ভাইরা বা আমাদের যে স্টুডেন্ট আছে আমরা আরও কিছু অ্যাড হলে আমরা ক্লাসটা শুরু করব। যেহেতু আমাদের 5 তারিখ পিজিসিবির পরীক্ষা, এদিন আমাদের বিটিসিএলও পরীক্ষা আছে। তো আমাদের পিজিসিবি 5 তারিখ প্রথমে আমাদের যেহেতু প্রিলি হবে, তো এই প্রিলি এর আগে 2টা পরীক্ষা হয়েছে, ওই প্রিলিগুলোতে ওনাদের নিজেরাই প্রশ্ন করেছে। আর বিটিসিএল যেহেতু বুয়েট প্যাটার্ন, ওইটা আলাদা। আমাদের প্রত্যেক পরীক্ষা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমাদের পরীক্ষাগুলোতে পাওয়ার সেক্টর নিয়ে প্রশ্ন থাকে। পাওয়ার সেক্টর আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক্স, বিশেষ করে বুয়েট প্যাটার্ন তো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যালের জন্য। আর যেহেতু পিজিসিতে এখন ইলেকট্রনিক্স, পাওয়ার এবং আমাদের সিভিল আছে, তো এই জন্য আসলে পাওয়ার সেক্টর খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ পরীক্ষাতে 10 মার্কস আমাদের থাকে পাওয়ার সেক্টর থেকে। আর এছাড়াও পাওয়ার সেক্টর একটা বর্তমান গুরুত্বপূর্ণ একটা সেক্টর, এটার বিশেষ করে আমাদের সাধারণ জ্ঞান অনেক সময় প্রশ্ন আসে। পিজিসিবির জন্য যদি আমরা প্রশ্ন আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে পাওয়ার সেক্টর কিছু মার্কস থাকতে পারে। হ্যাঁ, গত অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা ছিল না তাই বলে যে থাকবে না এমন কিছু না। প্রশ্ন ভেরিয়েশন আনার জন্য থাকতে পারে, এটা অনেকে বলতেছে থাকবে না এমন কিছু না। আমরা যদি প্রস্তুতি নিয়ে যাই, সম্পূর্ণ সিলেবাস একদম কাভার করা যাওয়া উচিত, যাতে যেখান থেকে আসুক আমাদের মার্কস ছুটে না যায়। যেহেতু অনেক ক্যান্ডিডেট পরীক্ষায় টিকে থাকতে হলে সকল টপিকসগুলো রিভাইজ দিয়ে যাওয়া উচিত। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা টপিক হলো পাওয়ার সেক্টর, যেটা আমরা আজকে আলোচনা করব। তো আমাদের আলোচনার মধ্যে আছে পাওয়ার সেক্টর বিষয়াবলী এবং কি পাওয়ার সেক্টর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো গত পরীক্ষাগুলো আসছে ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কমেন্ট এই যে কিছু আসছেন ভাই, এখনও আমাদের আরও অনেকে আসার বাকি, এই জন্য একটু ওয়েট করি। জি, তাহলে আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি। আমার সাউন্ড ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্ট করুন। জি জি, অনেকে কমেন্ট করছেন শুরু করেন। হ্যাঁ জি, এখনই শুরু করবো আমরা ইনশাআল্লাহ। আমাদের যে পাওয়ার সেক্টর, ওই পাওয়ার সেক্টর আমরা মূলত 3টা ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো জেনারেশন, একটা ট্রান্সমিশন, একটা হলো ডিস্ট্রিবিউশন। আমাদের জেনারেশন কোম্পানিগুলো, আমাদের ট্রান্সমিশন, জেনারেশন, ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোকে চার্ট আকারে দেওয়া আছে। আমরা এটা নিয়ে প্রথমে আলোচনা করব। যেমন আমাদের জেনারেশনের যে কোম্পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি সবচেয়ে, তাহলে বিপিডিবি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। তারপরে আছে ইজিসিবি, এনডব্লিউপিজিসিএল, এপিএসসিএল, আরপিসিএল, সিপিজিসিবিএল, এনপিসিবিএল, বিআইএফপিসিএল, বিসিপিসিএল এবং বিআর পাওয়ার জেনারেশন। বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলো আমাদের
জেনারেশন সেক্টরে কাজ করে থাকে। এছাড়াও কিছু প্রাইভেট সেক্টর আছে, যেমন সামিত গ্রুপ এক্সেট্রা আছে আরও কিছু। এরপর আমাদের যে ট্রান্সমিশন করে থাকে পিজিসিবি। আমাদের বাংলাদেশের একমাত্র একটি প্রতিষ্ঠান আমাদের ট্রান্সমিশন করে থাকে, তা হলো পিজিসিবি, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড। এরপরে আছে আমাদের ডিস্ট্রিবিউশন। আমাদের ডিস্ট্রিবিউশন বিশেষ করে 6টি কোম্পানি করে থাকে। প্রথম হলো বিপিডিবি, তারপরে হলো আমাদের ন্যাসকো, ডিপিডিসি, বিআরইবি, ড্যাসকো এবং WZPDCL। এই 6টি প্রতিষ্ঠান আমাদের ডিস্ট্রিবিউশন করে থাকে পুরো বাংলাদেশে। আপনি একটু ভালো করে খেয়াল করুন, এই জেনারেশন এবং ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন এই কোম্পানিগুলো যদি আমরা একদম মুখস্থ করতে পারি, তাহলে আমাদের পাওয়ার সেক্টরের পরে যেই টপিক্সটা আছে বুঝতে খুব ইজি হবে। জি ভাই কমেন্ট করতেছেন, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। মেহেদি হাসান ভাই কমেন্ট করেছেন, জি ক্লিয়ার শোনা যাচ্ছে, ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ ভাই। আর সবাই আমাদের যে ক্লাসটা শেয়ার করুন, অন্য ভাইদেরও দেখার সুযোগ করে দিন। আমাদের যে পাওয়ার সেক্টর, এই 1 নজর পাওয়ার সেক্টর এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বরত আছে আমরা ওইটা নিয়ে এখন একটু দেখি। দেখুন, আমাদের অনেক পরীক্ষায় প্রশ্নটা আসে, আমাদের বিদ্যুৎ মন্ত্রীর নাম কি? আসলে আমরা অনেকে জানি না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আমাদের বিদ্যুৎ মন্ত্রী, এটা অনেকে জানে না। এটা আমরা আসলে একটু ভালো করে খেয়াল করি। আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিমন্ত্রী হলো নসরুল হামিদ এমপি, প্রতিমন্ত্রী হলো নসরুল হামিদ এমপি। এবং যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, ও মন্ত্রী হলো ডক্টর তৌফিক-ই এলাহি চৌধুরী। আর ওনার যেই মুক্তিযুদ্ধের সময় যে ওনার যে পদবিটা ছিল, এটা ছিল বীর বিক্রম। এটা অনেক পরীক্ষা আসে, আমরা একটু ভালো করে খেয়াল করি। আর আমাদের বিদ্যুৎ সচিব মোহাম্মদ হাবিবুর রহমান, আমাদের বিদ্যুৎ সচিব হলো মোহাম্মদ হাবিবুর রহমান। আমরা আবার একটু খেয়াল করি, আমাদের বিদ্যুৎ মন্ত্রী হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রতিমন্ত্রী হলো নসরুল হামিদ এমপি, এবং আমাদের যে উপদেষ্টা তিনি হলেন আমাদের তৌফিক-ই এলাহি, এবং যে বিদ্যুৎ সচিব উনি হলেন মোহাম্মদ হাবিবুর রহমান। এরপরে আমাদের যে ছাড়টা আছে, এটা আমাদের বিদ্যুৎ বিভাগ নিয়ে কিছু করা হয়েছে, অ্যাড করা হয়েছে। যেমন আমাদের ভীষণ, বিদ্যুৎ প্রত্যেক কোম্পানির প্রত্যেক একটা ভীষণ থাকে, ওরা কী নিয়ে কাজ করবে, ওদের ভীষণ কী। তো আমাদের বিদ্যুৎ বিভাগে একটা ভীষণ আছে, ওই ভীষণটা হলো যৌক্তিক ও সহনীয় মূল্য সকল জনগণের জন্য নির্ভরযোগ্য ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা। আমাদের যে বিদ্যুতের যেই কোম্পানির যে ভীষণটা হলো যৌক্তিক ও সহনীয় মূল্য সকল জনগণের জন্য নির্ভরযোগ্য ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা। আর এরপর হলো যে আমাদের মিশন হলো বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণের খাতে সমন্বিত উন্নয়নের মাধ্যমে 2030 সালের মধ্যে সবার জন্য সাশ্রয়ী মূল্য ও মানসম্পন্ন নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। যে আমাদের সবার জন্য যে মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়, এটা ছিল আমাদের মিশন 2030 সালের মধ্যে। কিন্তু অলরেডি বাংলাদেশ সরকার এবং আমাদের যে পাওয়ার সেক্টর ইঞ্জিনিয়াররা এবং কি দেশের উদ্যোগে 21 মার্চ 2022 সালের মধ্যে আমাদের 100% বিদ্যুৎ উৎপাদন সরবরাহ করা হচ্ছে। তো ওইটা এই তারিখটা মনে রাখবেন, 21 মার্চ 2022। 21 মার্চ 2022 সাল থেকে আমাদের 100% বিদ্যুৎ হয়ে গেছে। এই হলো আমাদের ভিশন এবং যে মিশন। এই যে আমাদের যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাওয়ার সেল, জি এক ভাই কমেন্ট করছেন এসএস রাসেল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, এখন আমরা করি যে পাওয়ার সেল, এই পাওয়ার সেল কি, এটা কি কাজ করে, ওইটা নিয়ে আমাদের এই অ্যাড করা হয়েছে। আমাদের এটি বিদ্যুৎ বিভাগের একটি পরামর্শক প্রতিষ্ঠান। পাওয়ার সেল হলো এটি বিদ্যুৎ বিভাগকে পরামর্শক প্রতিষ্ঠান। বিদ্যুৎ খাতকে উন্নত ও সংস্কারের জন্য পাওয়ার সেল দায়বদ্ধ। উক্ত প্রতিষ্ঠান বিদ্যুৎ বিভাগের জন্য প্রয়োজনীয় আইন, বিধি নীতিমালা তৈরিতে সহায়তা করতে থাকে। এবং বর্তমান যে মহাপরিচালক পাওয়ার সেল উনি হলেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। আমাদের বর্তমানের যে পাওয়ার সেল মহাপরিচালক ইনি হলেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
আর পাওয়ার সেল আমাদের গঠন হয় 1996 সালে। 1996 সালে আমাদের অনেকগুলো পাওয়ার যে বিদ্যুৎ প্রতিষ্ঠান গঠন, তার মধ্যে ছিল পিজিসিবি 1996 সাল, ড্যাসকো 1996 সাল। তো এগুলো যাতে আমাদের গুলিয়ে না যায় প্রশ্নটা আসলে কোনটা 96 কোনটা অন্যগুলো, তো এই জন্য মনে রাখবেন আমাদের যে পাওয়ার সেল, ওই পাওয়ার সেলও গঠন হয় 1996 সালে। জি হ্যাক ভাই, মোহাম্মদ নাহিম ভাই কমেন্ট করেছেন পাওয়ার সেক্টর কি পিজিসি থাকবে ভাই? আসলে ভাই প্রশ্ন প্যাটার্ন যেহেতু বলে নাই, আর আমরাও তেমন জানতে পারতেছি না। আর পাওয়ার সেক্টরটা আমাদের যেহেতু পরীক্ষা দেবেন, আমি মনে করি প্রস্তুতি নিয়ে যাওয়াই ভালো। মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো টপিক্সে ছেড়ে যাওয়া উচিত না। বা যেহেতু প্রিলি পরীক্ষা আপনার অনেক ক্যান্ডিডেট, এই জন্য সকল টপিক্সগুলোতে আমরা রিভাইজ দিয়ে যেতে পারি, তাহলে মনে করেন যদি আসে। আর এই দিন আমাদের বিটিসিএল পাওয়ার সেক্টরতে আমাদের পড়া আছে, এই দিন বিটিসিএল পরীক্ষা, যারা বিটিসিএল অ্যাটেন্ড করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। গত বিআর পাওয়ার জন্য আমাদের পাওয়ার সেক্টর থেকে প্রশ্ন আসছিল। হ্যাঁ জি, এক ভাই নাফিং ভাই কমেন্ট করেছেন ভাইয়া গ্যাস ফিল্ড রিলেটেড প্রশ্ন আসতে পারে কি না। আসলে ভাই যেহেতু আমাদের পরীক্ষাটা আমাদের মূল উদ্দেশ্য হলো পিজিসিবি নিয়ে এবং বিটিসিএল, তো আমাদের পিজিসিবি যেহেতু আমাদের জেনারেশনের সাথে সম্পূর্ণ সংযুক্ত, অর্থাৎ আমাদের ট্রান্সমিশন করে থাকে, আমরা যে টপিকসগুলো করতেছি পিছনে আমাদের আলোচনা আসতেছে, আপনি ক্লাস দেখুন, আশা করি আপনার কমেন্টের উত্তর পেয়ে যাবেন। এই যে আমাদের ডেট ভিত্তিক, অর্থাৎ কোন তারিখে আমাদের কোন প্রতিষ্ঠানটা শুরু হয়েছে ওনাদের কার্যক্রম, ওইটা একটা চার্ট, এটা সবাই যে আশা করি হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে, সবাই খেয়াল করবেন। এটা থেকে প্রত্যেক পাওয়ার সেক্টরে 1 নাম্বার 2 নাম্বার এসে থাকে। আমরা যদি একবার এটা মুখস্থ করতে পারি, মনে রাখতে পারি, আমাদের প্রত্যেক পরীক্ষার জন্য আমাদের সিলেবাসটা গোছানো হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। যেমন আমাদের প্রথমেই আছে আমাদের যে ডেট ভিত্তিক পিবি পাউন্ডেড পাওয়ার প্ল্যান্ট। প্রথম হলো বিপিডিবি, যেটা 1972 সালে গঠিত হয়। আমাদের মুক্তিযুদ্ধ হওয়ার পরপরই, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পরপরই যখন আমাদের দেশে বিদ্যুৎ দরকার ছিল, আমাদের প্রথমেই ছিল ওয়াবদা, যেটা 1959 সালে গঠিত হয়। তো এই আমাদের 1971 সাল পর্যন্ত এটাই আমাদের কার্যক্রম পরিচালিত করছিল। তো যখনই দেশ স্বাধীন হয় তখনই আমাদের নতুন একটা প্রতিষ্ঠান দরকার হয়, তখনই আমাদের এই বিপিডিবি গঠিত হয় 1972 সালে। যে বিপিডিবির পরে আছে আমাদের যে প্রতিষ্ঠানগুলো বিপিডিবি সাথে সবচেয়ে সংযুক্ত, এবং কি ওরা বিদ্যুৎ উৎপাদন করে, বিপিডির সাথে সংযুক্ত থাকে, এবং কি বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে ওই ছাড়। যেমন আমাদের পিজিসিবি তৈরি হয় 1996 সালে, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড 1996 সালে। WZPDCL এটা হলো আমাদের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, যা গঠিত 2002 সালে। ইজিসিবি ইলেকট্রিক জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ, এটা গঠিত 2004 সালে। NWPGCL এটা গঠিত 2008 সালে। এবং সর্বশেষ যে আমাদের গঠিত হয় ডিস্ট্রিবিউশন কোম্পানি, তাহলে ন্যাসকো গঠিত হয় 2016 সালে, যেটা আমাদের রাজশাহী রংপুর বিভাগে বিদ্যুৎ বিতরণ করে থাকে। এর পাশে আছে আমাদের ড্যাসা, 1997 সালে গঠিত হয়। এই যে ড্যাসা যেটা দেখতেছেন আমাদের ডাইন সাইডে, এই ড্যাসা বর্তমানে নাই। ড্যাসা ব্যাংকে বর্তমানে আরও 2টি ঢাকা প্রতিষ্ঠান হয়েছে, একটা হলো ডিপিডিসি আর একটা হলো ড্যাসকো। ড্যাসা আমাদের গঠিত হয়েছিল 1997 সালে, আর ড্যাসা ছিল। এরপরে ড্যাসা থেকে আমাদের যে 2টা প্রতিষ্ঠান হয়, একটা হলো ড্যাসকো 1997 সালে, আর ডিপিডিসি গঠিত হয় 2007 সালে। নেটওয়ার্ক প্রবলেম স্যার, জি আমি চেক দিতেছি। নেটওয়ার্ক প্রবলেম মেবি আপনার এখানে প্রবলেম, আমার এখানে তো আলহামদুলিল্লাহ ক্লিয়ার দেখা যাচ্ছে, এবং কি অন্যরাও এমন কোনো ভাই কমেন্ট করে নাই। আপনি একটু রিফ্রেশ দেন, আশা করি আবার ঠিক হয়ে যাবে। না, ওইটা এক ভাই কমেন্ট করেছেন আরবি 1977 সালে। জি জি এস রাসেল বলতেছে, জি স্যার সব ঠিক আছে। তাহলে আমাদের নেট ঠিক আছে, নেট হ্যাঁ ঠিক আছে। এরপরে যে আমাদের বিপিডির সাথে যে জয়েন্ট ভেঞ্চারগুলো আছে সংযুক্ত, যেমন বিআর পাওয়ার জেন 2010 সালে, BIFPCL 2012 সালে, এবং BBPCL 2018 সালে গঠিত হয়। এছাড়া আমাদের যে BCPCL
2014 সালে, BCRECL 2014 সালে এবং SNPCL 2016 সালে গঠিত হয়। আমাদের এই ছাড়টা সবাই একটু ভালো করে খেয়াল করুন, এটা থেকে পরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর আমরা এখান থেকে পেয়ে যাব। এই যে আমাদের এতক্ষণ যে টপিকটা যে ছাড়টা আমরা আলোচনা করেছি, এর আগে যে আমাদের যে পাওয়ার সেক্টর নিয়ে কথা বলছিলাম, ওইটা থেকে আমাদের এখন শুরু হয়েছে যে এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো যেগুলো আমাদের প্রত্যেক পরীক্ষায় এসে থাকে। যেমন এই একটা প্রশ্ন, এটা আমাদের শুধু পাওয়ার সেক্টর নয়, সাধারণ জ্ঞানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলাদেশের প্রথম বিদ্যুৎ ব্যবহার হয় কখন? জি, আপনারা কমেন্ট করুন। আশা করি এটা সবাই জানেন, যেহেতু আমরা পূর্ণ প্রস্তুতি, সামনে যেহেতু পিজিসি বিটিসিএল পরীক্ষা। জি, একবার কমেন্ট করছেন সৈয়দ আবু বকর সিদ্দিক, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, মমিনুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, এসএস রাসেল ভাই কমেন্ট করেছেন, তারপরে জাকারিয়া আহমেদ, জাহিদ ভাই, তারেক রহমান। জি ভাই, অনেক সবাই কমেন্ট করেছেন, সবাই সঠিক উত্তর বলেছেন। আমাদের যে বাংলাদেশের প্রথম যে বিদ্যুৎ ব্যবহার করা হয় তাহলে 1901 সালে। 1901 সালে আমাদের প্রথম বিদ্যুৎ ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন, জি আমাদের উত্তর সঠিক, 1901 সালে। আমাদের এরপরের প্রশ্ন, যে প্রশ্নটা বাপেক্স 2023 এবং পিজিসিবি 2021 সালে এসেছিল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, খনিজ এবং যে জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীকে, যেটা একটু আমরা আলোচনা করেছি। এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমাদের যে অনেক ভাই মনে হচ্ছে প্রধানমন্ত্রীর নাম দেখে শুধু উত্তর দিতেছেন। ভাই সঠিক উত্তরটা দেন। জি, আমরা প্রশ্ন আবার করি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে। ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খ নসরুল হামিদ, গ রুকনুল হাসান, গ মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। জি, সবাই উত্তর দিতে কমেন্ট করছেন। হ্যাঁ, আসলে ভাই উত্তর এটাই, আমাদের বর্তমান বিদ্যুৎ মন্ত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি, এটাই আমাদের উত্তর সঠিক। যারা কমেন্ট করেছেন শুভকামনা। একবার কমেন্ট করেছেন খ, না ভাই নসরুল হামিদ না, আসলে আমাদের যে বিদ্যুৎ মন্ত্রী হলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি, এরপর প্রশ্ন, বাংলাদেশ বিদ্যুৎ বিতরণ সংস্থা কয়টি? বাংলাদেশ বিদ্যুৎ বিতরণ সংস্থা কয়টি, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি। জি, কমেন্ট করছেন এক ভাই 6টি, নাফি খান। জি ভাই, আরেকজন মোহাম্মদ মাহবুব রহমান ভাই কমেন্ট করেছেন 6টি। জাকারিয়া ইসলাম, জাহিদ ভাই, হ্যাঁ ভাই দেখি সবাই কমেন্ট করেছে 6টি। এটা যেটা বিপিডিবি, সিপিজিসিবিএল এবং আরএনপিএল এসেছে, যে আমাদের বিতরণ সংস্থা হলো 6টি। উত্তর সঠিক। জি, যেহেতু আমাদের সামনে পিজিসি পরীক্ষা, এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পিজিসি প্রতিষ্ঠিত হয় কত সালে, যেটা একটু আগে আমরা আলোচনা করেছি এবং আমাদের ছাটের মধ্যে অ্যাড করা ছিল। পিজিসিবি গঠিত হয় কত সালে? বাংলাদেশে একমাত্র ট্রান্সমিশন যে কোম্পানি, এটা হলো আমাদের পিজিসিবি, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ। জি ভাই কমেন্ট করুন, আর আমাদের যে ভিডিও ক্লাসটা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। মনিরুল ইসলাম ভাই, গৌতম কুমার দাদা এবং কি এক ভাইকে নাজিম রাজ কমেন্ট করেছেন 1998। জাকের মাহমুদ খ 2000 সাল। মোহাম্মদ ফয়সাল আহমেদ ভাই কমেন্ট করেছেন ক। দেখি উত্তর কি হয় আমাদের। উত্তর হলো পিজিসি প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হলো 1996 সালে। আমাদের উত্তর হলো 1996 সালে। বা এটা আসলে একটা গুরুত্বপূর্ণ একটা পিজিসিবির জন্য। পাওয়ার সেল গঠন করা হয় কবে? যে প্রশ্নটা একটু আগে বলছিলাম, আমাদের পিজিসিবি এবং পাওয়ার সেল এবং একই সালে তৈরি হয়। তো আমরা এটা উত্তর বলতে পারি, পাওয়ার সেল কবে গঠিত হয়? পাওয়ার সেল গঠিত হয় 1996 সালে। এটা
এই যে পাওয়ার সেল এবং পিজিসিবি, এটা মনে রাখবেন, পাওয়ার সেল এবং পিজিসিবি একই সালে গঠিত হয়, 1996 সালে। হ্যাঁ ভাই, অনেকে কমেন্ট করতেছেন সেম, জি মহিবুর রহমান সেম, জি ভাই আসলে হ্যাঁ 100% সি, জি ভাই হ্যাঁ উত্তর সি। জি আমরা আর পরের প্রশ্ন যাচ্ছি। পাওয়ার সেলের তথ্য মতে দেশে কত ভাগ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত? পাওয়ার সেলের তথ্য মতে দেশে কত ভাগ জনগোষ্ঠী বা লোক সংখ্যা বলতে পারি, কত ভাগ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত? এটা একটু আগে আমরা আলোচনা করেছি, তো আমাদের এটার উত্তর কি দেখি। এটা উত্তর হলো সৈয়দ আবু বকর সিদ্দিক ভাই বলতেছেন গ। অ্যাডমিট সম্পর্কে মোহাম্মদ শামীম ভাই বলতেছেন অ্যাডমিট সম্পর্কে বলেন। হ্যাঁ বুঝতে পারিনি প্রশ্নটা আমি। অ্যাডমিট সম্পর্কে কি পিজিসিবি অ্যাডমিট, জি ভাই নাফি খান ভাই প্রশ্ন অ্যান্সার দিয়েছেন 100%, একে রবিউল হোসেন। তো আমরা সবাই যেহেতু সঠিক উত্তর দিয়েছি 100%, অ্যান্সারও 100%, কিন্তু এটা কত তারিখ হয় এখানে আমাদের তারিখটা অ্যাড করি নাই। তো আমরা এটা মনে রাখবো 21শে মার্চ 2022, 21শে মার্চ 2022 আমাদের 100% বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী হয়। এরপর মোট পাওয়ার প্ল্যান্ট কতটি, যেটা কেজিডিসিএল এবং কি আমাদের এনডব্লিউপিসিএল, দুইটাই 2021 সালে প্রশ্ন আসছে, একটার পর একটা রিপিট হয়েছে। এছাড়াও অনেক পরীক্ষাগুলো আসছে, আমরা যে রিসেন্ট যেই পরীক্ষাগুলো আসছে শুধু এগুলো অ্যাড করেছি। যেমন মোট পাওয়ার প্ল্যান্ট কতটি, জি এটা মোহাম্মদ শাহিন আলম ভাই অ্যান্সার করেছেন 153। আসিফ আহমেদ এর আগের প্রশ্নের উত্তর দিয়েছেন 100%। সৈয়দ আবু বকর সিদ্দিক ভাই কমেন্ট করতেছেন ক, এটার উত্তর ক। ও আচ্ছা আচ্ছা, মোহাম্মদ শামীম ভাই যে প্রশ্ন করেছেন আমি আপনাদের কোর্স ভর্তি হতে চাই। অবশ্যই ইনশাল্লাহ আমাদের কোর্স ভর্তি কার্যক্রম চলতেছে অনলাইন এবং অফলাইন। আমাদের অফলাইন গাজীপুরে কোচিং সেন্টার আছে, আপনি আমাদের যোগাযোগ নাম্বার আছে, আমরা কোচিংটা আপনি গ্রুপে ঢুকলেও পাবেন, আর আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের যোগাযোগ ঠিকানা দেওয়া আছে। আর যদি আপনি অনলাইন করতেছেন দেশের যে কোনো স্থান থেকে আমাদের কোচিং সেন্টার আপনাদের সুযোগ সুবিধা ইনশাল্লাহ দিয়ে যাবে। দেখি কেউ ব্যাগার ফোন কি করবো, একে রুবেল আহমেদ একটু অন্যরকম একটা কমেন্ট করছেন, ব্যাগার ফোন কি করব, হলে ঢোকার আগে ওখানে রাখার ব্যবস্থা করা দেওয়া হবে সরকারি তুমি কলেজ। ভাই আসলে বুয়েট, আমাদের শুধু বুয়েট যেই কেন্দ্রগুলো হয় ওইগুলোতে আমরা একদম রিল্যাক্সে ব্যাগ বা আমাদের যে তৈজসপত্র যে জিনিসগুলো থাকে এগুলো রাখা যায় বুয়েট। অন্যান্য প্রতিষ্ঠান আমাদের এক এক সময় এক এক বিহেভিয়ার করে, বিশেষ করে আপনার যখন আমাদের স্কুলগুলোতে সিট পড়ে, আপনি যেমন আমাদের ইডেনে গেটে রেখা দিতে হয় এবং অন্যান্য কলেজে স্কুলে ঢুকতে দেয় না। তো এই জন্য সবচেয়ে ভালো হয় ওই দিন আপনার যদি আপনি পরীক্ষায় টার্গেট করতে চান, পরীক্ষা ভালো, তাহলে এইসব জিনিসগুলো যদি আপনি ঢাকার মধ্যে থাকেন তাহলে কারো বাসায় রেখে আসা উচিত। অনেক সময় স্কুলে আপনার এই জিনিসগুলো নিয়ে আপনার চিন্তিত হলে আপনার পরীক্ষা খারাপ হতে পারে, আপনার মাইন্ড যদি অন্যদিকে সেট আপ হয়ে যায় বা মাইন্ড যদি অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় যেটাকে বলে, তাহলে আপনি পরীক্ষা সেট আপ অ্যান্সার করতে খুব কষ্ট হবে। এই জন্য একে রুবেল হোসেন ভাইয়ের জন্য একটু বলতেছি, আপনি যদি সম্ভব হয় বাইরে কোথাও রাখবেন। আর তিতুমির কলেজ সম্পর্কে আমার তেমন ধারণা নাই, আমি এই প্রতিষ্ঠানের আগে কখনো পরীক্ষা পড়ে নাই আমার। আচ্ছা দেখি আমাদের উত্তর কি, মোট পাওয়ার প্ল্যান্ট কতটি, আমাদের মোট পাওয়ার প্ল্যান্ট কতটি দেখি। আমার বর্তমানে 153টি, এর মধ্যে 153টি, একবার কমেন্ট করেছেন 152টি চলমান, 150টি না ভাই, আমাদের উত্তর হবে 153টি, যেটা আমাদের কেজিডিসিএল এবং এনডব্লিউপিসিএল এবং অনেক পরীক্ষায় এসেছে। আমাদের শুধু রিসেন্ট এই দুইটি আমরা অ্যাড করেছি। আমাদের বর্তমান মোট পাওয়ার প্ল্যান্ট হলো 153টি। এনডব্লিউপিজিসিএল কবে নির্মিত হয়, এনডব্লিউপিজিসিএল নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, এটা কবে নির্মিত হয়, যেটা আমরা একটু আগে ছাত্রের মধ্যে বিস্তারিত বলেছিলাম। জি ভাই, যারা আমাদের কমেন্ট করতেছেন সবাই শেয়ার করুন ক্লাসটা, অন্য ভাইদেরও দেখার সুযোগ করে দিন। এক ভাই কমেন্ট করছেন গহ, অর্থাৎ কেউ 2010 সাল, 2013 সাল। এনডব্লিউপিসিএল কবে গঠিত হয়, বাইজিৎ ভাই কমেন্ট, বাইজিৎ হোসেন 2013, একে রুবেল হোসেন 2013। দেখি আমাদের সঠিক উত্তর কি, এনডব্লিউপিসিএল কবে নির্মিত হয়।
আপনাদের উত্তরগুলো মিলাই নেন। NWPCL কবে নির্মিত হয়? একজন ভাই সঠিক উত্তর দিতে পারেন নাই। NWPCL গঠিত হয় 2007 সালে। হ্যাঁ জি, এক ভাই হ্যাঁ নাফি খান কমেন্ট করছেন 2007 সাল। জি ভাই, আপনারটা সঠিক হয়েছে। আমরা এর পরের প্রশ্ন চলে যাচ্ছি। SREDA স্ট্র্যাডা, এটা যেহেতু এটা পূর্ণ রূপ, সংক্ষিপ্ত রূপ রেবরিশ হলো সাস্টেনেবল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। এটা কবে যাত্রা শুরু করে? এই স্ট্র্যাডা SREDA এটা কবে যাত্রা শুরু করে? এটা আমাদের APSCL আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এবং যে 21-এ দুইটাতে আসছে, একটা হলো অ্যাসিস্ট্যান্টের প্রশ্ন আর একটা হলো সাব, মানে দুইটাই সাব স্টেশনে, আর সাব স্টেশন দুইটা আমাদের একটাই রিপিট করছে। আমাদের SREDA অর্থাৎ স্ট্র্যাডা কবে যাত্রা শুরু করে? সঠিক উত্তর দেখিবে কমেন্ট করুন। নাফি খান কমেন্ট করছেন 2014। একটু আগে যেটা আমরা মোহাম্মদ শামীম একটু লিখে দিতেন। ভাই কি লিখে দিব? এটা যেহেতু আমাদের MCQ, এটা বিস্তারিত কিছু কথাগুলো আমাদের বিস্তারিত, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সালগুলা, যে আমাদের এটা কাজ যেগুলো এগুলো ছিল আমরা আগে দেখিয়েছি। জি, মোহাম্মদ নাইম ইসলাম গ অর্থাৎ 2014 সাল। দেখি আমাদের উত্তর কথা স্ট্র্যাডা পূর্ণ রূপটা লিখে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এই যে এটা পূর্ণ রূপ হলো সাস্টেইনেবল রিসোর্স ডেভেলপমেন্ট অথরিটি। যে SREDA সাস্টেনেবল রিসোর্স এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, এটা হলো আমাদের SREDA এর পূর্ণরূপ, যেটা গঠিত আমাদের এটার উত্তর এই হলো আমাদের এটা। দেখি এটা আমাদের উত্তর কি হয়। এটা আমাদের এটা আগে মুছাই নেই। দেখি আমাদের সেটা কবে গঠিত হয়? 2014 সালে। ও আচ্ছা আচ্ছা, সেটা আমি ওই যে সাস্টেনেবল রিনিউয়েবল, হ্যাঁ যে আমি লিখি নাই, দুঃখিত, ভুল হয়ে গেছে। যে এটা রিনিউয়েবল সাস্টেনেবল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, এটা গঠিত হয় 2014 সালে। জি, মাহবুব রহমান কমেন্ট করেছেন ভাই এইভাবে ফুল ফর্ম লিখে দিলে অনেক সময় লাগবে। জি ঠিক আছে। নিচের কোন বিদ্যুৎ বিতরণ সংস্থা সর্বশেষ প্রতিষ্ঠিত হয়েছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা PDB 2023 সালে এসেছে। নিচের কোন প্রতিষ্ঠান সর্বশেষ, যে আমাদের যেই এগুলো সবগুলো এখানে যে 4টা অপশন দেওয়া আছে সবগুলো ডিস্ট্রিবিউশন, WZPDCL, NESCO, DPDC এবং DESCO। তো সর্বশেষ কোনটা প্রতিষ্ঠিত হয়েছে? যে অনেকে কমেন্ট করেছেন খ অর্থাৎ NESCO। যে হ্যাঁ NESCO। দেখি আমাদের উত্তর কি, যেহেতু আমাদের সর্বশেষ যে বিদ্যুৎ বিতরণ সংস্থা গঠিত হয় NESCO, এটা উত্তর সঠিক হয়েছে। RPCL কবে গঠিত হয়? এবার প্রশ্ন, RPCL কবে গঠিত হয়? জি RPCL কবে গঠিত হয় কমেন্ট করেন। আবু মুসাফির জি, আসিফ আহমেদ খ, মোহাম্মদ যার আগের প্রশ্ন উত্তর ছিল শামীম সাহেব। RPCBL কবে গঠিত হয়? নাফি খান 1994, মোহাম্মদ নাইম ইসলাম ক 31 ডিসেম্বর 1994।
হ্যাঁ সবাই সৈয়দ আবু বকর সিদ্দিক ক দেখি আমরা উত্তরটা দেখি যেহেতু আমাদের অনেক প্রশ্ন। হ্যাঁ আমাদের সঠিক উত্তর হলো ক, অর্থাৎ 31শে ডিসেম্বর 1994 সালে আমাদের আরপিসিএল গঠিত হয়। বাংলাদেশে একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায়? আমাদের লাস্ট বিআর পাওয়ার জেনে এই প্রশ্নটা আসছিল, ওইটা ছিল বাংলাদেশে একমাত্র সরকারি পানি বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? আমরা সবাই অনেকে বলি কাপ্তাই, কিন্তু উত্তর হবে কর্ণফুলী। তো এই প্রশ্নটা সেম একটু ভিন্নতায় আসছে। বাংলাদেশে একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায়? কোথায় বললে হবে কাপ্তাই, কিন্তু নাম যখন আমাদের নাম বলবে তখন কিন্তু এটা হবে কর্ণফুলী। কর্ণফুলী যেটা আমাদের লাস্ট বিআর পাওয়ার জেন পরীক্ষা আসছিল। এস রাসেল কমেন্ট করেছেন আমার বাড়ির কাছে কাপ্তাই। তাহলে আমাদের এক সময় নিয়ে যান, আপনার উচিত আমরা ঘুরে আসবো কাপ্তাই। বাজিদ হাসান সবাই উত্তর বলেছেন কাপ্তাই। জি ভাই উত্তর সঠিক। নাফিকান কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, জি ভাই ওইটাই বলছিলাম যে আমাদের লাস্ট যেই পরীক্ষায় এই প্রশ্নটি আসছিল। বর্তমান সময়ে কখন বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকে? অর্থাৎ ফিক্সড ডিমান্ড, ইলেকট্রিসিটি ফিক্সড ডিমান্ড কখন হয়? এটা আসলে আমাদের একটু যে আমরা কখন বিদ্যুৎ সর্বোচ্চ ব্যয় করি এটার উপর একটু খেয়াল করলে আমরা উত্তরটা পেয়ে যাব। বর্তমান সময়ে কখন বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকে? নাফিক খান 5 PM, সাইদ আবু যদি খ 7 একজন লাগছে 5 PM আর সবাই 7 আসিস রাসেল জি 7 PM, আরেক মাহবুর রহমান লাগছেন 8 PM। গ দেখি আমাদের উত্তর কত? আমাদের উত্তর হলো 7 PM। আমাদের ফিক্সড ডিমান্ড হলো 7 PM, অর্থাৎ আমাদের বর্তমান সময়ে 7 PM এ সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা থাকে। নতুন একজনকে দেখতেছি খায়ের আলফ 7 PM, জি ঠিক আছে। আমাদের এরপরের প্রশ্ন, এই যে এটা 2024 সালের প্রশ্ন, যে গত পরীক্ষা আসছিল বিআর পাওয়ার জেনারেশনে এই প্রশ্নটা আসছিল। বর্তমান গ্যাস হতে কত ভাগ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে? বর্তমান গ্যাস হতে কত ভাগ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে? আমাদের দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাস দিয়ে। প্রাকৃতিক যে গ্যাস ওইটাতে আমাদের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করে থাকি। এখন আমাদের এখানে যে অনেক ভাই কমেন্ট করেছেন 45% এক ভাই মমিনুল হাসান 45 বি এক ভাই 40, বেশিরভাগই 45। দেখি আমরা অ্যান্সার কত, আমরা অ্যান্সারটা দেখি। আমাদের অ্যান্সার হলো 45, যেহেতু আমাদের এটা এই পরীক্ষিত জ্ঞান। আমাদের যে অ্যান্সারটা এটা হবে 45 সামথিং, অর্থাৎ কিছু এই জন্য আমাদের 45 হলো সঠিক উত্তর। যে ইয়াটা একটু আগে অ্যাব্রিভিয়েশনটা স্ট্যান্ডার্ড যে অ্যাব্রিভিয়েশন আমি একটু আগে দেখাইছিলাম, এবং যে গুরুত্বপূর্ণ কিছু অ্যাব্রিভিয়েশন আমাদের পরীক্ষায় এবং কি আমাদের এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যেহেতু এটা বিশাল একটা নাম, শুধু আমরা অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত ব্যবহার করি, ওই অ্যাব্রিভিয়েশনটাই আমাদের এই ইয়াটা তৈরি করা গুরুত্বপূর্ণ যে পূর্ণরূপগুলা। তো প্রথমে লিখছি স্ট্যাডা, স্ট্যাডা, যে একটু একজন ভাই বলছিলেন যে অ্যাব্রিভিয়েশনগুলো লিখে দিন, যেহেতু আমাদের পরে ছিল ওই সময় আমি লিখে দিয়েছি, তারপরে এখন আমাদের এখানে অ্যাড করা আছে একটু গুরুত্বপূর্ণ যেগুলো আমরা জাস্ট এই কয়েকটা এখানে অ্যাড করেছি। সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, যেমন এটা দেখেন 3 স্টার দেওয়া, যে দুইটা 3 স্টার দেওয়া, এটা অনেক পরীক্ষা আসছে, এই জন্য আর আমরা এটা সাল এখানে অ্যাড করি নাই। আর এনএলডিসি, ন্যাশনাল লোড ডিসপাচ সেন্টার, যেটা আমাদের আফতাবনগরে অবস্থিত। এই এনএলডিসি আমাদের পিজিসির আন্ডারে, এনএলডিসি ন্যাশনাল লোড ডিসপাচ সেন্টার। এরপরে আছে সিওডি কড, আমরা যদি একসাথে কমার্শিয়াল অপারেশনস ডেট, সিওডির পূর্ণরূপ হলো কমার্শিয়াল অপারেশনস ডেট। আপনারা বোর্ড ক্লিয়ার দেখেন কিনা? হ্যাঁ আমি একটু সাইডে গেলাম। এই যে সিওডি কমার্শিয়াল অপারেশনস ডেট। এরপরে আছে এইচএসডি হাই স্পিড ডিজেল, এরপর আছে এইচএফও হেভি ফুয়েল অয়েল। এর মধ্যে আমাদের বেশিরভাগ পরীক্ষা আসে স্ট্যাডা এবং এনএলডিসি। জি আমাদের শেয়ারের পরিমাণ স্যার এইচএসডি মানে কি? হাই স্পিড ডিজেল। এটা আমাদের এব্রিভিয়েশন, আমাদের যে গ্যাস সেক্টর যেই
ইয়া হয়, এটা HSD হাই স্পিড ডিজেল, আর HFO হেভি ফুয়েল অয়েল। এটা আমরা সবাই খেয়াল করবেন, এমনকি ইম্পর্ট্যান্ট যে 3 স্টারগুলো একটু বেশি করে করবেন। এরপরে এই পৃষ্ঠে আছে ISO HRSG ACSR CCPP BERC SCADA, ওইটা ছিল SREDA, এটা হলো SCADA। আমরা দেখি ISO, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর। আমি আবার বলতেছি, যেগুলো 3 স্টার দেওয়া এগুলো একটু গুরুত্বপূর্ণ, আমরা নোট করে রাখতে পারি। এরপরে আছে আমাদের HRSG হিট রিকভারি স্টিম জেনারেটর। ACSR এটা আমাদের ইম্পর্ট্যান্ট, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্সড কেবল, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্সড কেবল। জি, রুবেল আলম কমেন্ট করেছেন পিজিসিবি কি আসবে, অ্যাসিস্ট্যান্টে দেয় নাই। আসলে ভাই প্রশ্ন সম্পর্কে যেহেতু আমাদের কোনো সিলেবাস দেয় নাই, আমরা আমাদের পাওয়ার সেক্টর আমরা করতে পারি, সমস্যা তো নাই। আচ্ছা, আমাদের ওই দিন BTCL পরীক্ষা আছে। তো শাহাবুদ্দিন ইসলাম কমেন্ট করেছেন SCADA কি। জি, আমরা আসছি সিরিয়ালে, আমরা যেহেতু ACSR আসছি, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্সড কেবল। আসলে এটা অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্সড হয়, অনেক সময় কেবল থাকে না, এই জন্য আমরা এটা খেয়াল করব। ACSR হলো অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্সড, আর যদি সাথে কেবল থাকে মানে অপশনে ওই কেবল সহ হবে। এরপরে আছে আমাদের CCPP কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, CCPP কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট। তারপরে BERC বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, এটা আমাদের বুয়েটের অনেক সময় আসছে, বুয়েট যে প্যাটার্ন পরীক্ষা হয়, যে বানানটা একটু খেয়াল করেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আর লাস্টে যে একবার শাহাবুদ্দিন ভাই কমেন্ট করেছেন যে SCADA কি, এটা হলো সুপারভিজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা একুইজিশন, সুপারভিজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা একুইজিশন। আমাদের যে গুরুত্বপূর্ণ যে অ্যাব্রিভিয়েশনগুলো আমাদের যে পাওয়ার সেক্টরের সাথে সম্পর্কিত আমরা অ্যাড করেছি, আপনারা এটা খুবই মনোযোগ দিয়ে এটা দেখবেন এবং নোট করে রাখবেন। আশা করি এগুলো, এছাড়াও এগুলো আমাদের অন্যান্য পরীক্ষাগুলো সাধারণ জ্ঞান হিসাবে আসতে পারে, যেমন ACSR অনেক পরীক্ষা আসে। যে আমরা তখন যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম, যে পূর্ণরূপগুলা, ওইটা নিয়ে যে পরীক্ষা আসছে, দেখেন এটা হলো SCADA। SCADA যেই পূর্ণরূপটা একটু আগে আমি বলছি এবং আপনাদের আমি 2বার রিপিট করেছি, দেখে আপনারা কমেন্ট করেন এখান থেকে দেখা। এই ক্ষেত্রে কি হয়, আমরা বানানগুলো এবং কি খেয়াল করব, যেহেতু আমাদের পরীক্ষায় দেখেন সবগুলো একই রকম দেখতে, এই জন্য আমরা পরীক্ষায় যখন এরকম অ্যাব্রিভিয়েশন আসবে আমরা খুব ভালোভাবে চিন্তা করে তারপর আমরা দিব, বৃত্ত বরাট করবো। কারণ কি, বৃত্ত যদি ভুলটা বরাট করি তাহলে পরে কিন্তু আর সঠিকটা বৃত্ত বরাট করলে আমার মার্কস কাউন্ট হবে না। যেহেতু পিজিসিতে নেগেটিভ মার্কস আছে 0.25, তাহলে আমার একটা প্রশ্ন ভুল হলে আমি 1.25 মাইনাস হচ্ছে। আমরা খেয়াল রাখবো, মাথা ঠান্ডা রেখে বৃত্ত বরাট করার জন্য। আর যেহেতু একটা অ্যাব্রিভিয়েশন একটু খেয়াল করে রাখেন। এটা একটু আগে বলছি, উত্তর দেন ভাইরা। হ্যাঁ, মোহাম্মদ শামীম এ, সামিউল হৃদয় ক, সাইদ আবুকর সিদ্দিক ক, বাইজিদ হোসেন ক, সুপারভিজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা একুইজিশন। হ্যাঁ, যেহেতু একটু আগে বলছি, এটা আমাদের কয় উত্তর হবে। হ্যাঁ, ক উত্তর আপনারা খেয়াল করেছেন আসলে। এরপরে আছে BERC এর পূর্ণরূপ কি, এটা হলো আমাদের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, লাস্টে আছে বাংলাদেশ এনার্জি রেগুলেশন কমিশন, কোনোটিই নয়, সরি প্রথমটা কমিটি দেওয়া। দেখেন আমি নিজে পড়তে ভুল করছি, প্রথমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিটি আর দ্বিতীয়টা হলো কমিশন। এই জন্য পরীক্ষা আমরা দেখি সঠিক উত্তর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যে এর পরের প্রশ্ন, ISO এর পূর্ণরূপ কি। ISO ইন্টারন্যাশনাল সিস্টেম অপারেটর, ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর, ইন্টারন্যাশনাল সিস্টেম অপারেশন, এবং কি লাস্টে কোনোটিই নয়। জি, শাহাবুদ্দিন ইসলাম কমেন্ট করতেছেন, খুব সুন্দর, মাশাআল্লাহ। আসলে আমাদের ক্লাসগুলো আমরা ছাত্রদের যাতে উপকার হয় এবং কি পরীক্ষার জন্য মার্কস আসে, আমরা ওইরকমভাবে ক্লাসটা সাজাই।
আইএসও হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর, আইএস হলো ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর। এক ভাই কমেন্ট করছিলেন ডি, কোনোটি নয়, না ভাই এটা আনসার হবে ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর। এই যে এনএলডিসি, আমাদের এই যে অ্যাব্রিভিয়েশনগুলো আমরা পিছনে কোন পরীক্ষা আসছে এটা যেহেতু ডেট দেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো প্রায় পরীক্ষা এসে থাকে, এই জন্য আমরা এগুলো সাল অ্যাড করি নাই। এনএলডিসি হলো প্রথমে আছে ন্যাশনাল লোকাল ডিস্ট্রিবিউশন সেন্টার, দ্বিতীয়তে আছে ন্যাশনাল লিডারশিপ ডিস্টেন্স সেন্টার, ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার, আর কোনোটি নয়। আমাদের উত্তর হলো খ, যেহেতু আমাদের অনেক প্রশ্ন আছে আমরা উত্তরটা দেখে নিই। আমাদের এটা উত্তর হলো ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার, যেটা আমাদের আফতাবনগর অবস্থিত। এরপর আছে SREDA স্ট্যাডা, এটা হলো আমাদের একটু আগে যে পুনরূপ নিয়ে কথা বলেছিলাম, স্ট্যাডা জিএম আলমগীর হোসেন কমেন্ট করেছেন সি। মোহাম্মদ শামীম ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার, জি ভাই আগেরটা কমেন্ট করেছেন। সৈয়দ আবু বকর সিদ্দিক গ সাস্টেনেবল অ্যান্ড রেগুলেশন, এটা আগেরটার উত্তর খ। আচ্ছা দেখি, সাস্টেনেবল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, আমাদের অ্যান্সার হলো সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, SREDA। জি কমেন্ট করেছেন জাকিয়া সুলতানা, বাইজিদ খান, একে রুবেল হোসেন, জি ভাই সাইফুল ইসলাম কমেন্ট করেছেন। জি আমরা তখন যেগুলো করেছি এখন থেকে আমরা যে জেনারেশন থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান ওইটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বিপিডি, আমাদের স্লটটা এমন আমরা সাজাচ্ছি যে বিপিডিবি দিয়ে। তো প্রথম স্লটে প্রথম প্রশ্ন হলো 1972 সালের কত সালে ওয়াবদা থেকে বিপিডিবিতে পরিণত হয়। আমাদের যেহেতু বললাম একটু আগে, আমি বলছিলাম যে আমাদের আগে মানে আমাদের দেশ স্বাধীনের আগে আমরা ওয়াবদা ছিল, যেটা ওয়াটার অথরিটি পাওয়ার ডেভেলপমেন্ট ওয়াটার অ্যান্ড সরি ওয়াবদা হলো WAPDA ওয়াটার, তার আমি বিষয়ে মনে করতেছি WAPDA ওয়াটার, আসলে আমার মনে আসছে ওয়াটার অথরিটি ড্রেন, মানে মনে আসতেছে না এখন। আচ্ছা দেখি আমি উত্তর কি, এটা উত্তর একই 1 মে নাকি 31 মে, একবার কমেন্ট করেছেন। এটা উত্তর কি হবে, 31 মে আর 1 মের মধ্যে একটু কনফিউশন আছে। দেখি আমরা 1972 সালে ওয়াবদা বিপিডিবিতে পরিণত হয় কবে, 1 মে। বাংলাদেশ বিদ্যুৎ সেক্টরে বিদ্যুতের একমাত্র ক্রেতাকে। এরপরে প্রশ্ন ছিল আমাদের বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে বিদ্যুতের একমাত্র ক্রেতাকে। অপশন দেওয়া আছে NWPGCL, PGCB, BREB, BPDB। আমাদের অপশনগুলোতে খেয়াল করে দেখা যায় NWCL আমাদের জেনারেশন কোম্পানি, PGCB একমাত্র ট্রান্সমিশন কোম্পানি, BRB ডিস্ট্রিবিউশন করে থাকে। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে, গহ। BPD আমাদের বাংলাদেশের একমাত্র কোম্পানি যেটা বিদ্যুৎ ক্রয় করে থাকে জেনারেশন সেক্টর থেকে। নিচের কোন প্রতিষ্ঠানটি আমাদের বিপিডি নয়, নিচের কোন প্রতিষ্ঠানটি আমাদের বিপিডিবির নয়। সেম অপশন NWPCL, DPDC, APSCL, PGCB। একবার কমেন্ট করুন ওয়াটার অ্যান্ড নাফি খান ওয়াটার, হ্যাঁ মনে হচ্ছে ওয়াবদার যে পূর্ণরূপে ছিল এটা ছিল ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি, যেটা 1959 সালে গঠিত হয়েছিল। ওয়াবদা হলো ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি। ধন্যবাদ নাফি খান। হ্যাঁ ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি ছিল এটা, যে 1972 সালে আমাদের বিপিডিবি গঠিত হয়। তো এই প্রশ্ন, এখনকার যে প্রশ্ন হলো নিচের কোন প্রতিষ্ঠানটি বিপিডিবি এর প্রতিষ্ঠান নয়। তো আমাদের উত্তর হলো, যা কে কমেন্ট করেছেন PGCB, ফয়সাল আহমেদ কমেন্ট করেছেন PGCB। আসলে এটার উত্তরটা একটু ভাইবা চিন্তা দিতে হবে। দেখেন এটার উত্তর হলো DPDC। বিপিডিবি এর কোনো প্রতিষ্ঠানে নয়। DPDC একটা আলাদা প্রতিষ্ঠান, এটার সাথে বিপিডিবি কোনো নেই, সংযোগ নেই। এই জন্য
বিপিডিবি এর প্রতিষ্ঠান হইব, অ্যান্সার হবে এখানে অপশন অনুযায়ী ডিপিডিসি। এই প্রশ্নটা হলো আমাদের বিপিডিবি থেকে বিদ্যুৎকে ক্রয় করে, বিপিডিবি থেকে বিপিডিবি থেকে কে শুধু বিদ্যুৎ ক্রয় করে, এটা হলো ন্যাসকো পিজিসিবি, সরি বিপিডিবি থেকে কে বিদ্যুৎ ক্রয় করে না, বিপিডিবি থেকে কে বিদ্যুৎ ক্রয় করে না, এখানে অপশনে আছে ন্যাসকো, পিজিসিবি, বিআরইবি এবং ডিপিডিসি। যেহেতু আমরা জানি ন্যাসকো, বিআরইবি এবং ডিপিডিসি ডিস্ট্রিবিউশন করে থাকে, তারা সকলেই বিপিডিবি থেকে বিদ্যুৎ ক্রয় করে, শুধু ক্রয় করে না পিজিসিবি। অ্যান্সার আমাদের শুধু ক্রয় করেন হলো পিজিসিবি। হ্যাঁ, কী লিখছেন আশিকুজ্জামান রাফসান লিখছেন বিআরইবি। না, আসলে যতগুলো ডিস্ট্রিবিউশন সেক্টর আছে সবাই বিপিডিবি থেকে, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড থেকে বিদ্যুৎ ক্রয় করে। শুধু পিজিসিবি ওরা কোনো ওই কোম্পানিটা কোনো বিদ্যুৎ ক্রয় করে না, ওরা অনলি ট্রান্সমিশন করে। জাস্ট ট্রান্সমিশন করার পর ওরা যে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ নিয়ে থাকে। আমাদের পরের প্রশ্ন হলো যে বিপিডিবির সাথে যে সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গ্রিডে কত ভোল্ট সরবরাহ করে? 11 কেভি, 132 কেভি, 230 কেভি, 765 কেভি। দেখি আপনারা কমেন্ট করুন। এক ভাই কমেন্ট করেছেন নাফি খান। এরপরে যে এটা আসলে আপনারা অ্যান্সার দিন, দেখি আমি আপনারা কতটুকু। মোহাম্মদ নাইম ইসলাম গহ, 765 কেভি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গ্রিডে কত ভোল্ট সরবরাহ করবে? আমাদের এখনও কিন্তু এটা এখনও শুরু হয় নাই, এখনও গ্রিডের সরবরাহ করে না, এটা ভবিষ্যতে হবে। এই জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা বিপিডিবি 23-এ আসছিল। যে যারা অ্যান্সার দিয়েছেন সবাইটা সঠিক। আমাদের হলো 765 কেভি। 765 কেভি হলো রূপপুর আমাদের যে গ্রিডে যে করবে বিদ্যুৎ প্রেরণ করবে, ওটা বলতে হবে 765 কেভি। এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় পরীক্ষায় আমাদের এসে থাকে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টর প্লান্টের আয়ুষ্কাল কত বছর? এটা আমাদের লাস্ট বিয়ার পাওয়ার জেন পরীক্ষাও আসছিল সেম, জাস্ট এক। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টর প্লান্টের আয়ুষ্কাল কত বছর? একজন আবু বকর সিদ্দিক 60, নাইম ইসলাম এ 60, কেউ দিচ্ছে 50। আসলে একটা কনফিউশন প্রশ্ন, এখানে আমরা খেয়াল করব। এখানে যদি আছে কেন্দ্রের রিঅ্যাক্টর প্লান্টের আয়ুষ্কাল কত বছর? মোহাম্মদ আবু রহমান আরাফ ভাই বলতেছেন বি। নাফি খান 60, 100%, বা খুব কনফিডেন্স। আর কেয়া 60, জিএম আলমগীর হোসেন বি। আচ্ছা, দেখি আমাদের উত্তরটা কত। রিঅ্যাক্টর পাওয়ার প্লান্টের আয়ুষ্কাল কত বছর? 60। এখানে যেহেতু রিঅ্যাক্টর প্লান্টের আয়ুষ্কাল আমাদের আছে কত? 60। এখানে যদি শুধু রিঅ্যাক্টর বলতো তাহলে তো আমার, যেহেতু রিঅ্যাক্টর প্লান্টের আয়ুষ্কাল বলছে তাহলে হবে 60। আর যদি অনলি প্লান্ট বলতো তাহলে হবে 50। এই যে আবার আছে আমাদের ইজিসিবি কোন ধরনের প্রতিষ্ঠান? কারণ প্রত্যেকটি কোম্পানি আমাদের কোন ধরনের, এটার উপরে একটা প্রশ্ন। ইজিসিবি 2023-এ প্রশ্ন আসছে। প্রাইভেট, পাবলিক, বিশেষায়িত, আধা সরকারি। ইজিসিবি কোন ধরনের প্রতিষ্ঠান? কমেন্ট করেছেন পাবলিক। ইজিসিবি, হ্যাঁ, ইজিসিবি হলো আমাদের একটা পাবলিক প্রতিষ্ঠান। এই দেখেন, ইজিসিবি হলো আমাদের একটা পাবলিক প্রতিষ্ঠান। যে এরপরে আর কে অনেকে কমেন্ট করেছেন। আমরা যারা এখন নতুন করে ভিডিওতে অ্যাড হয়েছে আমরা সবাই শেয়ার করি। এক ভাই কমেন্ট করেছে মোহাম্মদ তারেক রহমান, প্রাইভেট আর পাবলিকের ভিতরে পার্থক্য কী? ভাই, প্রাইভেট আর প্রাইভেট হলো ব্যক্তি মালিকানা, আর পাবলিক হলে যেটা আমাদের সরকারের নিয়ন্ত্রণাধীন হয়। এটাতে একদম
সহজ প্রশ্নের উত্তর। ইজিসিবি সৌর প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? এটা ইজিসিবি 2023 আসছিল। ইজিসিবি সৌর প্ল্যান্টের উৎপাদন কত মেগাওয়াট? বর্তমানে পৃথিবীর সকল দেশে সৌর প্ল্যান্টের উপর জোর দিচ্ছে বিদ্যুৎ উৎপাদন করার জন্য, যেহেতু আমাদের গ্যাসের যে মজুদ আগামী 10 বছরের মধ্যে শেষ হওয়ার যে একটা বার্তা আমাদের শুনতেছিলাম বা শুনছি, তো এই জন্য আমরা যেই প্রাকৃতিকভাবে বিদ্যুৎ উৎপাদন করার জন্য আমরা সবাই চেষ্টা করতেছি সকল দেশেই। তো এর মধ্যে এখন একটা হলো সৌর প্ল্যান্ট। তো ওই ইজিসিবি সৌর প্ল্যান্ট একটা উদ্যোগ নেয়। ওই সৌর প্ল্যান্টের ক্ষমতা কত মেগাওয়াট? কমেন্ট করছেন শারমিন সুলতানা ভি, 40 মেগাওয়াট। তারপরে আর কে, জি এইটার কমেন্ট করুন, ইজিসিবি সৌর প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? জি অনেকে মনে কনফিউশন আছে, আচ্ছা আমি উত্তরটা দেখাচ্ছি। এটা অ্যান্সার হবে 50 মেগাওয়াট। আমাদের যে ইজিসিবি এটা হবে 50 মেগাওয়াট। সৌর প্ল্যান্টের যে উৎপাদন ক্ষমতা এটা হবে 50 মেগাওয়াট। এরপরের প্রশ্ন হলো আমাদের ইজিসিবি কোন সমুদ্র সৈকতে বায়ু বিদ্যুৎ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে? ইজিসিবি কোন সমুদ্র সৈকতে বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য প্রকল্প হাতে নিয়েছে? ক টেকনাফ, খ পার্কি, গ কুয়াকাটা, গ কক্সবাজার। নাফি খান কমেন্ট করেছেন ফার্কি। নাফি খান খুবই অ্যাক্টিভ, ওনার সবগুলো অ্যান্সারের সঠিক। হ্যাঁ এসএস রাসেল, পার্কি। আচ্ছা যে এখন এখানে অনেকেই ভাবতেছে যে টেকনাফ চিনি আমরা, কুয়াকাটা চিনি, কক্সবাজার, পার্কি কোথায় থেকে আসলো? পার্কি হলো আমাদের চট্টগ্রাম পতেঙ্গার পাশে একটা সমুদ্র চট্টগ্রামে এটা অবস্থিত। চট্টগ্রাম এয়ারপোর্ট এবং নেভির পাশে যে পার্কিটা, একটা স্থানের নাম পার্কি, এটা হলো পার্কি। একজনে কমেন্ট করেছেন মিথুন ডি, নাহি নাসিরুজ্জামান বি, সাইফুল ইসলাম গ, আর কে কেয়া ভি। আচ্ছা দেখি আমরা উত্তর কত। উত্তর কি? ইজিসিবি কোন সমুদ্র সৈকতে? আসলে এটা হলো পার্কি, যেটা আমাদের চট্টগ্রামে অবস্থিত। ওই যে ওই পার্কিতেই পাশে ইজিসিবি ওদের সৌর প্ল্যান্ট করার বায়ু বিদ্যুৎ নির্মাণ করার জন্য উদ্যোগ নিয়েছে। ইজিসিবি সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় কোথায়? মানে যে ইজিসিবির যে অনেকগুলো প্ল্যান্ট আছে, গাজীপুর ইয়াতে আছে, ইজিসিবি সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয় কোথায়? হরিপুর, পায়রা, সিদ্ধিরগঞ্জ, রামপাল। জি আগে ভাই এটা কমেন্ট করুন যে ইজিসিবি সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় কোথায়? মোহাম্মদ নাফি খান, পায়রা 1320 কেবি। বুঝতে পারি না ভাই কিসের কমেন্ট করলেন। এসএস রাসেল, সিদ্ধিরগঞ্জ। তারপরে জাকিয়া সুলতানা খ, পায়রা। ইজিসি সবচেয়ে বেশি আচ্ছা ওই কমেন্ট করছিলেন যে কি নাফি খান পায়রা 1320 কেবি, অর্থাৎ উনি বলতেছিলেন যে একজন ইজিসিবি সবচেয়ে বেশি উৎপাদন হয় পায়রায়, একজন সিদ্ধিরগঞ্জ, একজন বলতেছিলেন যে হরিপুর। আমাদের ইজিসিবির সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় সিদ্ধিরগঞ্জ। এসএস রাসেল উনি সঠিক উত্তর দিয়েছেন। আশিকুজ্জামান, তারপরে নাফি খান। সিদ্ধিরগঞ্জে 5টা প্ল্যান্ট আছে। আচ্ছা তা আমাদের যে ইজিসিবি সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় সিদ্ধিরগঞ্জে। এরপরের প্রশ্ন চলে যায়, ইজিসিবির প্রোডাকশন কত মেগাওয়াট? ইজিসিবির প্রোডাকশন কত মেগাওয়াট? এটা উত্তরটা দেখে নেই। আমাদের ইজিসিবির 958 অর্থাৎ 958 মেগাওয়াট। ইজিসিবির প্রোডাকশন কত মেগাওয়াট? এটা হলো 958 মেগাওয়াট। আমরা এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। এনডব্লিউপিজিসিএল মূলত কোন কাজটি করে? এনডব্লিউপিজিসিএল কোন কাজটি করে? আমরা প্রথমে যে চার্ট দেখিয়েছিলাম ওইখানে আমরা এটা একটু আলোচনা করতে চেষ্টা করেছি। ডিটেলস যতটুকু বলছি ওইটার মধ্যে একটা উত্তর ছিল, যেটা এনডব্লিউপিজিসিএল পরীক্ষা আসছিল। বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ বিতরণ, ক্রয় বিক্রয়, বিদ্যুৎ সঞ্চালন। এনডব্লিউপিজিসিএল মূলত কোন কাজটি করে? বিদ্যুৎ উৎপাদন, বিতরণ, বিদ্যুৎ ক্রয় বিক্রয়, বিদ্যুৎ সঞ্চালন।
মোহাম্মদ নাইম ইসলাম কমেন্ট করেছেন ক অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন। এস রাসেল উৎপাদন। আশিকুজ্জামান ক। যারা কমেন্ট করেছেন সবাই বলছেন উৎপাদন। দেখে আমাদের উত্তরটা কি হবে। জাহিদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন ক। মিথুন গ। মিথুন বিদ্যুৎ ক্রয় বিক্রয়। না ভাই, আসলে আমাদের NWBCL শুধু জেনারেশন তো উৎপাদন করে থাকে। একটু আগে যে কথা হচ্ছে, আমাদের বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হয় দুইটি ভাগে, একটা হলো পাবলিক, একটা হলো প্রাইভেট। যে পাবলিক যেটা অর্থাৎ সরকারি খাতের অধীনে এখন বিদ্যুতের কত ভাগ বিদ্যুৎ অথবা কত শতাংশ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এটা হয়েছিল NWBCL আসছিল 20%, 40%, 80% এবং 50%। দেখি এর উত্তর বলুন, দেখি উত্তরটা কী হবে। সরকারি খাতের অধীনে এখন বিদ্যুতের কত শতাংশ উৎপন্ন হচ্ছে। নাফি খান 50, একজন ভাই আর কি সম্ভবত সাইফুল ইসলাম, আরবি নাম, হ্যাঁ সাইফুল ইসলাম ক অর্থাৎ 20% সরকারিভাবে খাতের অধীনে। না ভাই, এত না, আরও অনেক বেশি। আশিকুজ্জামান 40% মনে হচ্ছে না। আমাদের অ্যান্সারটা আমরা দেখি না, এটা অবশ্যই হবে আমাদের 50%। সরকারি খাতের অধীনে এখন পর্যন্ত বিদ্যুতের আমাদের 50% যে উৎপাদন হচ্ছে। জি মিথুন গ। রাসেল, হ্যাঁ সৈয়দ আবু বকর সিদ্দিক কমেন্ট করছেন গ। জি আমরা এরপরে প্রশ্নটা যাই। আমরা এর মধ্যে একটু কথা বলে, যারা মানে একটু কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়েছেন আমাদের ক্লাসটা শেয়ার করুন, অন্যদের দেখার সুযোগ করে দিন। জি একটু আগে একজন ভাই প্রশ্ন করেছেন যে ভাই গ্যাস থেকে আমরা পড়বো কি না বা ইয়ার আসবে কি না। এই যে আমরা গ্যাসের একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ আমরা ওইগুলো এখানে অ্যাড করতে চেষ্টা করেছি, যেহেতু সবার উপকৃত হতে পারে। 50%-এর বেশি বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনটি ব্যবহার করা হয়? ডিজেল, কোল, ন্যাচারাল গ্যাস, ইউরেনিয়াম। বা মাশাআল্লাহ, একবার আগে কমেন্ট করেছেন ইউরেনিয়াম, আরেকজন করেছেন ন্যাচারাল গ্যাস। RS রাসেল অ্যাক্টিভ আছেন, অনেকক্ষণ ধরে কমেন্ট করতেছেন। জি ভাই আপনাদের ক্লাস শেষ পর্যন্ত থাকুন, আমরা সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হাজির হয়েছে আজকে। ন্যাচারাল গ্যাস, যে এটা কে কমেন্ট করেছেন মি, আচ্ছা নামটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ বেশিরভাগই আচ্ছা একজন 50 এর আগে বলছেন গ্যাস হবে রাইট। বাহ মাশাআল্লাহ, কত কনফিডেন্স আমাদের প্রস্তুতি। দেখি আমরা 50% বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনটি ব্যবহার করা হয়। এটা হবে ন্যাচারাল গ্যাস, উত্তরটা হবে ন্যাচারাল গ্যাস, যেটা বর্তমানে মোহাম্মদ আবু মুসা গাজী, মোহাম্মদ নাইম ইসলাম বলতেছেন বি কোল। না ভাই কয়লা না, এখন হবে আমাদের 50%-এর বেশি বিদ্যুতের জন্য আমরা ন্যাচারাল গ্যাস ব্যবহার করে থাকি। জিএম আলমগীর হোসেন কমেন্ট করছেন সি। জি ভাই কমেন্ট করতে থাকুন, এরপর প্রশ্ন আমরা চলে যাচ্ছি। যে আমাদের একটু এখানে একটু মিস্টেক হয়েছে, এই যে বানানে সাধারণ বৈদ্যুতিক, এটা বৈদ্যুতিক রশ্মিকার হবে তাহলে কোন অ্যাসিড ব্যবহার করা হয়। এটা আসলে আমাদের এমনি সাধারণ জ্ঞান প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সাধারণত বৈদ্যুতিক সেলে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? হ্যাঁ অপশন দেখে অনেকে উত্তর করতেছেন নাইট্রিক, ফর্মিক, সাইট্রিক। আমি একটু বলে দিই, ফর্মিক অ্যাসিড হবে না। ফর্মিক অ্যাসিড আসলে সাধারণত আমাদের পিঁপড়া বা মৌমাছি কামড় দিল যেটা, ওইটা হলো ফর্মিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড থাকে ইয়াতে। সবাই H2SO4। বাজিদ হোসেন কমেন্ট করছেন ক। হ্যাঁ সবাই কমেন্ট করছেন ক, সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ আমাদের যে বৈদ্যুতিক সেলে যেই অ্যাসিড থাকে ওইটা আমরা ব্যবহার করি, ওইটা হলো সালফিউরিক অ্যাসিড। আসিফ আহমেদ আবার কমেন্ট করছেন সালফিউরিক অ্যাসিড। জি ভাই ধন্যবাদ। আমরা এরপর দেখি APSCL মূলত কোন কাজটি পরিচালনা করে? APSCL আশুগঞ্জ কোন কাজটি মূলত পরিচালনা করে? বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ বিতরণ, ক্রয় বিক্রয়, বিদ্যুৎ সঞ্চালন। যে আমাদের উত্তর হলো সবাই এটা আমরা জানি APSCL আমাদের একটা উৎপাদন কোম্পানি। মোহাম্মদ আবু রাহান আরাফ, আব্দুল হালিম কমেন্ট করছেন, মোশাররফ, হ্যাঁ জি সবাই কমেন্ট করছেন। হ্যাঁ আমাদের অনলি বিদ্যুৎ উৎপাদন করে থাকে APSCL। এর পরের প্রশ্ন চলে যাচ্ছে, আমাদের অনেক প্রশ্ন বাকি আছে এখনও। হ্যাঁ এটা হলো APSCL এর বর্তমান উৎপাদন ক্ষমতা কত?
1568, 1668, 1690, 1590। জিএম আলমগীর বলছেন হোসেন ক, মোহাম্মদ বাইজিদ আমিন ক। দি আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সার হলো 1690 অর্থাৎ 1690। এস রাসেল বলতেছেন 1568। এপিএসসির বর্তমান উৎপাদন ক্ষমতা হলো 1590। একজন বলতেছে আবু বকর সিদ্দিক, সৈয়দ আবু বকর সিদ্দিক বলছে না, আসলে এটা উত্তর হলো 16 অর্থাৎ হলো 1690। এরপরের প্রশ্ন চলে যাচ্ছি। হ্যাঁ, এটা আসলে একটু এপিএসসিএল কী ধরনের কোম্পানি, এটা আসলে আমরা সবাই তারেক রহমান 1690 হ্যাঁ কমেন্ট করেছেন এর আগের প্রশ্নটা। আচ্ছা, আমরা এই প্রশ্নটা এরপরের প্রশ্ন ভাই খেয়াল করি। এপিএসসিএল কী ধরনের প্রতিষ্ঠান? আমাদের এপিএসসিএল হলো একটা প্রাইভেট সরকারি হোল্ডিং কোম্পানি এবং কোনোটি নয়। আমাদের উত্তর হলো সরকারি প্রতিষ্ঠান, সরকারি পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান এপিএসসিএল। আমাদের এরপর প্রশ্ন যে অনেকগুলো প্রশ্ন বাকি আছে। সবচেয়ে অথেন্টিক এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা সচরাচর অনেকেই ভুল করে থাকে। স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর অর্থাৎ 1971 যে আমাদের যে স্বাধীনতা বিজয় লাভ করি এবং একটা স্বাধীন দেশ পাই, তখন যে আমাদের পাওয়ার প্ল্যান্ট গঠিত হয়, ওই পাওয়ার প্ল্যান্টে স্থাপিত ক্ষমতা কত ছিল? মানে উন্নয়ন যে বাংলা, আমি একটু সাইডে গেলাম। হ্যাঁ, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর কত মেগাওয়াট স্থাপিত ক্ষমতা নিয়ে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যাত্রা শুরু হয়? এক ভাই বলেছেন 200, বাইজিৎ খান খ অর্থাৎ 200 মেগাওয়াট। আমার মনে হচ্ছে এখন আপনার সঠিক উত্তর কেউ দিতে পারতেছে না। নাফি খান 500 দেখি। এরপরে বাইজিৎ হোসেন আবার কি খ না গ দেখা যায়? হ্যাঁ 500। জি ভাই, এটা আমাদের সঠিক উত্তর 500 মেগাওয়াট। আমাদের বিপিডি তখন 500 মেগাওয়াট নিয়ে আমাদের কার্যক্রম শুরু করে 1972 সালের দিকে। এস রাসেল না ভাই, 200 মেগাওয়াট হবে না, এটা 500 মেগাওয়াট, যেটা আমাদের পিডিবির যে ইতিহাসে গেলে ভালোভাবে দেখা যায়। মোহাম্মদ শামীম ভাই হ্যাঁ ভালো কমেন্ট করেছে, গ 500 মেগাওয়াট। এস রাসেল হ্যাঁ 500 মেগাওয়াট, ঠিক আছে ভাই। এরপরের প্রশ্ন, আরপিসিএল কবে গঠিত হয়? আরপিসিএল কবে গঠিত হয় আমরা সঠিক উত্তরটা দেখে নেই। 31 ডিসেম্বর 1994 আমাদের আরপিসিএল গঠিত হয় 31 ডিসেম্বর 1994 সালে। হ্যাঁ, একবার সঠিক অ্যান্সার করেছেন নাইম ইসলাম। এরপরে হ্যাঁ আরেকজন বাইজিদ আলম হ্যাঁ জি 1994 এ। হ্যাঁ ঠিক আছে ভাই, আমরা যেহেতু সঠিক উত্তর দিয়ে দিয়েছি, আমাদের সঠিক উত্তর হলো 1994। আরপিসিএল গঠিত হয় 1994 সালে। এস রাসেল 80%। জি, এরপরে আমাদের আরপিসিএল বর্তমান কত বিদ্যুৎ উৎপাদন করছে? ওইটা ছিল আমাদের কবে গঠন হয়, আর এটা হচ্ছে বর্তমান তারা যে বিদ্যুৎ উৎপাদন করছে কোম্পানি আরপিসিএল বর্তমানে কত বিদ্যুৎ উৎপাদন করতেছে? আবু মুসা কমেন্ট করেছেন। আলামিন এ 392, সাইমুল হৃদয় 432। দেখি আমাদের আরপিসিএল বর্তমান কত? আরপিসিএল 392 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে থাকে। আবু রাহান আরিফ 560 মেগাওয়াট। না ভাই, এটা উত্তর হবে 392 মেগাওয়াট। আরপিসিএল 392 মেগাওয়াট। যে আরেকটা প্রশ্ন আরপিসিএলেরই, আমাদের যে প্রশ্নটা হলো কড্ডায় আরপিসিএল বিদ্যুৎ উৎপাদন করে কত মেগাওয়াট? কড্ডায় আরপিসিএল কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে? আরপিসিএল 320। জি, এই প্রশ্নটাও কমেন্ট করুন ভাই। নাফি খান 150, আবু রাহান আরাফ 150। আমরা যারা পরে আমরা অ্যাড হয়েছি, আমাদের যে গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটা আপনারা টাইমলাইন শেয়ার করে রাখতে পারেন এবং আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের মেনশন করতে পারেন। ধন্যবাদ। জি, এটা আমরা উত্তর দেখি। কড্ডা আরপিসিএল বিদ্যুৎ উৎপাদন কত? 150। সঠিক উত্তর 150। যারা কমেন্ট করেছেন 150 সঠিক। কড্ডা আরপিসিএল বিদ্যুৎ উৎপাদন করে থাকে 150 মেগাওয়াট। এরপরের প্রশ্ন হলো আমাদের
আরপিসিএল কয়টি অঞ্চল নিয়ে গঠিত হয়? আরপিসিএল কয়টি অঞ্চল নিয়ে গঠিত হয়? জান্নাতুল ফেরদৌস জুই। আচ্ছা, আগের প্রশ্ন উত্তর দিয়েছেন বাজিদ আমিনা স্যার, অনেক শেয়ার করেছি, ধন্যবাদ। আপনারা শেয়ার করলে আমাদের ক্লাসটা অনেক উপকার হবে। কি নাফি খান 5টি? জি এটা উত্তর বলতেছেন নাফি খান 5টি, আবু রায়হান আরাফ বি অর্থাৎ 4টি। আরপিসিএল কয়টি অঞ্চল নিয়ে গঠিত? জি আর কি সাইফুল ইসলাম ভাই বলছেন 5টি। দেখি উত্তরটা কত হবে। এটা উত্তর হবে 4টি। আমাদের আরপিসিএল 4টি অঞ্চল নিয়ে গঠিত। এবার আসছে ভাই রূপপুর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা সবাই আশা করি পারবেন। এটা উত্তর হলো পাবনা। জাকিয়া সুলতান আব্দুল হালিম কমেন্ট করেছেন সঠিক। আসিফ আহমেদ, মোহাম্মদ শামীম পাবনা। এর মধ্যে আপনাদের কারো বাসা আমাদের আরপিসি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাসা আছে কিনা একটু কমেন্ট করুন। এরপরের প্রশ্ন সিপিজিসিবিএল নিয়ে, কোল পাওয়ার গ্যাস কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড, যে আমরা একটু এতক্ষণ যে আলোচনা করছি, এখন আসছে সিপিজিসিবিএল। কোন পাওয়ার প্ল্যান্টের জ্বালানি খরচ সবচেয়ে কম? কোন পাওয়ার, এই বর্তমান যে অপশনগুলা কমেন্ট করেছেন হাইড্রো ইলেকট্রিক, প্রাকৃতিক গ্যাস, নিউক্লিয়ার, ডিজেল। অমিত কমেন্ট করেছেন নিউক্লিয়ার। আবু রায়হান আরাফ ডি অর্থাৎ হাইড্রো ইলেকট্রিক। এটা তো ভাই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটা কোলে আসছে, মাত্র আমরা একটা সালে অ্যাড করেছি, কিন্তু অনেকগুলো পরীক্ষা এটা আসে। সবচেয়ে খরচ কম হলো আমাদের অনেক আবু গাজী, কি আবু মুসা গাজী, সাইমুল হৃদয়, সাকলাইন হোসেন নতুন এসেছেন, একটু কমেন্ট দেখে নিয়ে এতক্ষণ। তারেক রহমান কমেন্ট করেছেন খ। আমরা উত্তরটা দেখে নিই। আসলে এটা হবে, আমাদের উত্তর হবে হাইড্রো ইলেকট্রিক। আমাদের হাইড্রো ইলেকট্রিকের সবচেয়ে কম খরচ হয়। জি এরপর জি অনেকে কমেন্ট করেছেন গহ কে জান্নাতুল ফেরদৌসি জুই আলামিন শামীম। জি ভাই ঠিক আছে, আমরা এরপরের প্রশ্নটা আসি। রামপাল মৈত্রী থার্মাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত? রামপালের যে আমাদের যে বিদ্যুৎ যে ক্ষমতা, উৎপাদন ক্ষমতা কত? জি 2, 1320, 1200। তারেক রহমান বলতেছেন 2400। মোহাম্মদ শামীম, নাফি খান, মোহাম্মদ আবু রায়হান 1200। না ভাই 1200 হবে না, আপনার কমেন্ট আপনি চেঞ্জ করে সঠিকটা দেন। আসিফ আহমেদ 1320। এরপরে জান্নাতুল জুই। আসলে আমাদের সঠিক উত্তর 1320 মেগাওয়াট। আমাদের রামপাল মৈত্রী থার্মাল পাওয়ার প্ল্যান্টের যেই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ওটা 1320 মেগাওয়াট। এরপরে প্রশ্ন চলে যাচ্ছে। কোন মৌলিক নকশা ব্যবহার করা হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে? এটা খুব লাস্ট কোলে আসছিল। আমার মনে হচ্ছিল যে আমাদের পরীক্ষা আসছিল, এটা যে লাস্ট বিয়ার পাওয়ার জেন পরীক্ষায় প্রশ্ন আসছিল, কোন মৌলিক নকশা ব্যবহার করা হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে? আমাদের হ্যাঁ জি ভাই এটা কমেন্ট করুন। এটা আমি উত্তর জানাচ্ছি না, আগে আপনারা কমেন্ট করুন। জিএম আলমগীর সি অর্থাৎ BBWR। বাইজিদ ইসলাম খ। সি সৈয়দ আবু বকর সিদ্দিক খ। আচ্ছা আমরা উত্তরটা সঠিক উত্তর দেখেন। এটা সঠিক উত্তর VVER। আমাদের সঠিক উত্তর হলো VVER, অর্থাৎ মৌলিক নকশা ব্যবহার করেছি VVER। খাদিজা আক্তার স্মৃতি সি। না বোন, আমাদের এটা অ্যান্সার হবে বি অর্থাৎ VVER, নট BBWR। হ্যাঁ এটা একটু কনফিউশন, একটা ডব্লিউ একটা আর সরি একটা ই একটা ডব্লিউ, একটু খেয়াল করুন, দুইটা ওয়ার্ড। এটা উত্তর হবে VVER। যে এবারে ভুল কমেন্ট করেছেন আমরা সঠিকটা জেনে নেই। মৌলিক নকশা ব্যবহার করেছি VVER। মাতার বাড়ি, এরপরের প্রশ্ন ছিল মাতার বাড়ি আর ইনস্টল ক্যাপাসিটি কত? আমাদের মাতার বাড়ি হলো ইনস্টল ক্যাপাসিটি কত?
যে আমরা মাতারবাড়ি ইনস্টল ক্যাপাসিটি তো আমরা দেখে নেই। মাতারবাড়ি এবং মাতারবাড়ি হলো 1200 মেগাওয়াট, মাতারবাড়ি যে মোহাম্মদ শামীম ডি 2400 মেগাওয়াট, মাতারবাড়ির উত্তর হলো 1200 মেগাওয়াট। আসিফ আহমেদ সঠিক দিয়েছেন উত্তর, ধন্যবাদ। খাজি আক্তার স্মৃতি সঠিক দিয়েছেন। বাইজিৎ হাসান হোসেন, জি ভাই, সবাই কমেন্ট করুন। হ্যাঁ, এরপরে প্রশ্ন চলে যাচ্ছে। এবার আসছে আমাদের এনপিসিবিএল। এনপিসিবিএল এতক্ষণ যে আমরা ছিলাম কোলের প্রশ্নতে, এখন আমরা আসছি এনপিসিবিএল পরীক্ষা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে গত কয়েক পরীক্ষা, ওইটা আমরা অ্যাড করেছি। এখন আছে এনপিসিবিএল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সরবরাহকারী সংস্থার নাম কি? বর্তমানে সকল পরীক্ষা আমাদের রূপপুর থেকে প্রশ্ন আসে, তার মধ্যে একটা হলো রূপপুরের যে পারমাণবিক যে বিদ্যুৎ সংস্থার, এটা যে জ্বালানি, এটা আমরা আনতেছি রাশিয়া থেকে, ওই রাশিয়ার ওই কোম্পানিটার নাম কি? সংস্থা বা কোম্পানি জ্বালানি সংস্থা। জি, অনেকে কমেন্ট করেছেন, আমি অপশনগুলো বলতেছি। রোসাটম, জিইসি, তোশিবা, নিউক্লিয়ার ফুয়েল সার্ভিস। সব বেশিরভাগই কমেন্ট এ, অন্য কমেন্ট কেউ দেখতেছি না। এ, হ্যাঁ, সঠিক উত্তর এ, যেহেতু এটা আমাদের অনেকের জানা আছে। আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে জ্বালানি সংস্থার নাম হলো রোসাটম। এরপরের প্রশ্ন চলে যাচ্ছি। যে ইংরেজি নিউক্লিয়ার যে রিঅ্যাক্টর, আমরা বলি যে রিঅ্যাক্টর, নিউক্লিয়ার প্লান্ট, এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের যে বাংলা একটা অর্থ হবে, সঠিক রূপ কোনটি? পারমাণবিক চুল্লি, আণবিক চুল্লি, পারমাণবিক প্রতিক্রিয়া, আণবিক প্রতিক্রিয়া। জি, কমেন্ট করুন। পারমাণবিক চুল্লি, আলামিন কমেন্ট করেছেন 600, বুঝতে পারিনি। হ্যাঁ, আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টর সঠিক উত্তর সবাই দিয়েছেন মোটামুটি যারা কমেন্ট করেছেন। না, কে লেখছেন না? নাসিরুজ্জামান নাই, সি, পারমাণবিক প্রতিক্রিয়া। না, রিঅ্যাক্টর অর্থ প্রতিক্রিয়া, যে ওই শব্দের অর্থ এখানে হবে না ভাই, এটা ওই শব্দের অর্থ হলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এই রিঅ্যাক্টরের অর্থ হবে, এই দেখেন, পারমাণবিক চুল্লি। এই যে রিঅ্যাক্ট বলতে যে প্রতিক্রিয়া হয়, ইংলিশের ওয়ার্ড মিনিং ওইটা হবে না এখানে। নিউক্লিয়ার রিঅ্যাক্টর বলতে যে পারমাণবিক যে চুল্লি, ওইটা হলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর। মোহাম্মদ শামীম ভি, না ভাই, আণবিক নেই, এটা পারমাণবিক চুল্লি। জি, এরপরের প্রশ্ন চলে যাচ্ছি। এবার আসছে বিআইএফপিসিএল রামপাল পাওয়ার প্ল্যান্ট, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের যে প্রশ্নগুলো আসছে, ওইটা নিয়ে এখন আমরা যে স্লট সাজিয়েছি বা ওইটা নিয়ে আলোচনা করব। রামপাল পাওয়ার প্ল্যান্টে কোন জ্বালানি ব্যবহৃত হয়? যে আমি বলার আগে একবার কমেন্ট করেছেন আরেকজন ভি, যারা আমাদের সাথে ক্লাসে আছেন সবাইকে ধন্যবাদ। থাকুন, আমরা গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করতেছি। যে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর হলো কয়লা। বাংলাদেশের যে রামপাল পাওয়ার প্ল্যান্ট কোন জ্বালানি ব্যবহৃত করে? এটা হবে কয়লা। জি, কয়লা, কোল। আসিফ আহমেদ কোল, সৈয়দ আবু বকর সিদ্দিক কোল। এরপরের প্রশ্নটা দেখি আমরা। বাংলাদেশ সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত? আচ্ছা, এটা তো এই প্রশ্ন ছিল। বলেন সর্বোচ্চ যে আমাদের ট্রান্সমিশন ভোল্টেজ কোন কোম্পানি করে থাকে, এটা কমেন্টে জানাতে পারেন। সর্বোচ্চ কোন কোম্পানি আমাদের ট্রান্সমিশন করে থাকে একটু আলোচনা করেছিলাম, এবং এটা কত? নাহিদ ইসলাম বলছেন খ 230 কেভি, নাকি আর আগেটা বলছেন বুঝতে পারিনি। তারেক রহমান, খাদিজা আক্তার স্মৃতি 230। হ্যাঁ, আমাদের যে ট্রান্সমিশন সর্বোচ্চ ভোল্টেজ ব্যবহার করে হলো পিজিসিবি। আমরা খেয়াল করে পিজিসিবি একমাত্র ট্রান্সমিশন কোম্পানি। ওই পিজিসিবি যে সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ ব্যবহার করে ওইটা কত? হ্যাঁ, জি জি, সবাই কোন পিজিসিবি 400 কেভি। জি ভাই, সঠিক উত্তর হলো 400 কেভি। বর্তমানে এই পর্যন্ত আমাদের যে সর্বোচ্চ যে ট্রান্সমিশন ভোল্টেজ ব্যবহার করা হলো তা হলো 400 কেভি। 400, 232 এবং যে হ্যাঁ 232 এবং 230 যে 132, 230 এগুলো আমাদের ট্রান্সমিশন ভোল্টেজ। এর মধ্যে সর্বোচ্চ হলো 400 কেভি। আসিফ আহমেদ পিজিসিবি, জি হ্যাঁ, পিজিসিবি 400 কেভি আমাদের ট্রান্সমিশন করে থাকে। এরপরের প্রশ্ন, কোন কোম্পানি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে? যে আমরা যে পায়রা কোম্পানি বলি, পায়রা, ওই যে পায়রা নাম বলি, ওই যে পায়রা কোম্পানি কোন কোম্পানির আন্ডারে বা কোন কোম্পানিটা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে থাকে? হ্যাঁ, এই প্রথম হলো WZPDCL, NWPGCL, APSCL, BPDB। জি, কমেন্ট করুন কোন কোম্পানি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে?
অলরেডি 2জন 3জন সঠিক। সৈয়দ আবু বকর সিদ্দিক, আপনার উত্তরটা মনে হচ্ছে ভুল আছে। আপনি তারেক রহমান খ, NWPGCL। আমাদের উত্তর হবে NWPGCL। আমাদের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি NWPGCL নির্মাণ করে। এই যে আবার সেই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? এখানে সবগুলোই 200 ঘরের মধ্যে 235, 275, 270, 230। হ্যাঁ, নাফি খান বলছেন DDG, এটা সঠিক উত্তর 230 মেগাওয়াট। আমাদের কাপ্তাই জলবিদ্যুৎ প্রথম সরকারি যে আমাদের হয় ওইটা হলো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। এই প্রশ্নটা আমাদের এখানে জাস্ট একটা সাল অ্যাড করা হয়েছে, কিন্তু এটা বেশিরভাগ পরীক্ষা এসে থাকে। কোন কোম্পানি উৎপাদন এবং বিতরণ অর্থাৎ জেনারেশন এবং ডিস্ট্রিবিউশন দুটোই করে থাকে? বাংলাদেশ মাত্র একটা কোম্পানি উৎপাদন এবং বিতরণ দুইটি করে থাকে। জি, এটা কমেন্ট করুন উত্তর কি হবে, আমি বলতেছি। BPDB, মোহাম্মদ শামীম, বাইজিদ আলম, মাহবুর রহমান, BPDB। জি, আসলে আমাদের একমাত্র কোম্পানি BPDB, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। এটাই আমাদের সাকলেন হোসেন, নাসিরুজ্জামান নাহিদ, নাম বড় দূর থেকে দেখা যাচ্ছিল না। হ্যাঁ, আমাদের সঠিক উত্তর হলো BPDB। আমাদের একমাত্র প্রতিষ্ঠান BPDB, যেটা উৎপাদন এবং ডিস্ট্রিবিউশন দুটোই করে থাকে। যে এখন বর্তমান সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা হলো মাথাপিছু সর্বোচ্চ আয় আছে, ব্যয় আছে। এখন আমাদের যেহেতু পাওয়ার সেক্টর, মাথাপিছু সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন কত ওইটা আমাদের জানা দরকার। ওইটা আমাদের BCBCL 22-এ আসছিল, এবং অন্য বেশিরভাগ পরীক্ষা আসে। মাথাপিছু সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন কত? কমেন্ট করুন। আর আপনার মাথায় কত আছে বিদ্যুৎ, অর্থাৎ আপনার অ্যাভারেজে কতটুকু বিদ্যুৎ পাচ্ছেন আপনি, ওইটাই হলো আমাদের এই প্রশ্নের উত্তর আর কি। আমাদের তো এখন মাথাপিছু ঋণের কথা শুনতে হয়, মাথাপিছুর অনেক কিছু আছে, তার মধ্যে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন কত? জি, 609 জানতাম। নাফি খান 609 জানতাম, আমি তো জানতাম 602। দেখি আমার সাথে অ্যান্সার মিলে কিনা। 612, 602, দেখি আমার সাথে আপনাদের মিলে কিনা। বর্তমানে যে রাসেলের সাথে বাইজি আমির সাথে আমার মিলছে, অর্থাৎ উত্তর হলো 602। ও, নাফি খান দুইটাই অ্যান্সার করেছিলেন। হ্যাঁ, 602 হবে উত্তর। মাথাপিছু সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হলো 602 মেগাওয়াট। আশা করি সবাই যেহেতু সঠিক উত্তর দিতেছেন, আমাদের পাওয়ার সেক্টর সম্পর্কে ভালো আছে, আমাদের ধারণা আছে। আশা করি যদি পরীক্ষা আসে আমাদের ভুল হবে না। তাও আমাদের এই ক্লাসটা করার একটা উদ্দেশ্য হলো যাতে প্র্যাকটিস করা। কোথায় থেকে অনেক ভাই নতুন আছেন, যেই প্রস্তুতি নিতেছেন, ওই তাদের জন্য আমাদের এই অনলাইন ক্লাস ECS-এর পক্ষ থেকে। শুধু আপনাদের সুবিধার্থেই আমরা রমজান মাসে আপনাদের একটু কষ্ট হয়, আমাদের তারাবি নামাজের পরে রাতের প্রায় 11টা কত বাজে 11:35 আপনারা আমাদের সাথে আছেন। শুধু আপনাদের জন্য আমাদের এই ক্লাস। আমাদের সাথে আরও কয়েকজন আছে আমাদের এই ক্লাস যেই পরিচালনা করতেছেন। তো এটা হলো উৎপাদন হলো 602 মেগাওয়াট। এরপরের প্রশ্ন, পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্টের প্রথম ধাপের স্থাপিত ক্ষমতা কত ছিল? যেহেতু আমাদের পায়রার দুইটা ছিল, এর মধ্যে প্রথম যেটা হয়েছিল ওইটা যে স্থাপনকালে যে ক্ষমতা ছিল ওইটা কত? মেহেদি হাসান পরাগ কলে কোন থ্যাঙ্কস। জি, আসলে ECS আপনাদের সাথেই আছে, অনলাইন অফলাইন। আমাদের অফলাইনও ক্লাস চলতেছে, আপনারা যারা ওই করতেছেন যোগাযোগ করুন আমাদের অফিসে। আবার আমাদের গ্রুপ আছে, গ্রুপের নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপে আছে, যোগাযোগ করতে পারেন। এরপর আছে, জি এটা কমেন্ট করছেন কি 660, রাসেল 660, আর আরবি নামটা হলো সাইফুল ইসলাম 660। বাইজি দিয়েছেন। হ্যাঁ জি, আমরা দেখি প্রথম যে মেগাওয়াট ছিল এটা 660 মেগাওয়াট। আমরা পরের প্রশ্ন চলে যাই। নাফি খান
থ্যাঙ্কস আমার গুরু। জি জাজাকাল্লাহ খায়রান। এরপরের প্রশ্নটা দেখুন, ওইটা আমাদের যে এখন আসছে বিসিপিসিএল, এখন হলো বিসিপিসিএল থেকে আমাদের যে প্রশ্নগুলো আসছে ওইটা নিয়ে আমরা আলোচনা করব। বাংলায় সরকারি এবং বেসরকারি বিদ্যুৎ উৎপাদন যে অনুপাত, অর্থাৎ সরকারি কত পার্সেন্ট করতেছে, বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কত করতেছে, এটা যে অনুপাত হচ্ছে ওইটা কত? 60:30, 50:50, 55:45, 45:55। এটার উত্তর হলো 55:45 হবে। আমাদের সরকারি ভাবে বর্তমানে 55%, বেসরকারিভাবে 45% হচ্ছে। আমাদের বেসরকারি এখন বর্তমানে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করতে আছে আমাদের যে বাঁশখালীতে হলো যে কোম্পানিটা এসে পাওয়ার 50 এসএস আসলে বলতেছেন 50-50, এটার আসিফ আহমেদ 50-50, 55-45, এটার উত্তর 55-45। জি, আমাদের যে বেসরকারিতে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করে থাকে হলো আমাদের এস আলম গ্রুপ, যেটা আমি বলতে যে আটকে গেছিলাম, মনে ছিল না যে এস আলম গ্রুপ আছে আমাদের বর্তমানে। এছাড়া সামিত আছে, যে আপনি অনেক সময় বাইবাতে গেলে আপনার মনে করেন যে বাড়ির পাশে কোনো পাওয়ার প্ল্যান্ট আছে কি না, এই প্রশ্নটা করতে পারে, এটার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত। এই জন্য আমাদের পাওয়ার প্ল্যান্ট যে শুধু পিজিসিবির জন্য তা না, আপনি এরপরে যে পাওয়ার আপনার পরীক্ষার জন্য বাইবার জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ। যেমন আমাদের জুনিয়র যারা বাইবা দিছে তার এলাকার যে পাওয়ার প্ল্যান্ট, তার এলাকার ওইটা খুব প্রথমেই প্রশ্ন করে থাকে, যেটা আমি একদিন সম্মুখীন হয়েছিলাম। হ্যাঁ জি, বিসিবিসি লাগলো কেন উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশন লাইন ব্যবহার করা হয়? কেন উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে কেন উচ্চ ভোল্টেজ ব্যবহার করা হয়? স্যার এটা 55-45 হবে। হ্যাঁ, ওয়াও, এস আলম 1320। হ্যাঁ জি, এস আলম বর্তমান 1320, নাফি খান সবগুলো। আচ্ছা ওইটা। হ্যাঁ আচ্ছা, আমি তারপর একটু সঠিক উত্তরটা দেখতেছি। কি হলো, এর আগের প্রশ্ন ছিল আমাদের এই যে এটা, বাংলাদেশ সরকার বেসরকারি বিদ্যুৎ ক্ষমতা কত? 55-45। এখন অনেকে বলছেন 50-50, তাহলে আমার দেখতে হবে এটা। এখন আমার জানা মতো হলো 55-45। আচ্ছা, এরপরের প্রশ্নটা আবার আসি আবার, কেন উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশন লাইন ব্যবহার করি? ক ট্রান্সমিশন লস কমাতে, খ দক্ষতা বৃদ্ধি করতে, গ ক্যাপাসিটেন্স কমাতে, গহ সবগুলো। দেখুন আমরা তো ক্যাপাসিটেন্স কমাতে তার ব্যবহার করি না, তো এই জন্য সঠিক উত্তর উপর ক্যাপাসিটেন্স কমাতে সঠিক উত্তর উপর সবগুলো। কমেন্ট করেছেন নাসিরুজ্জামান নাহিদ, আসিফ আহমেদ না ভাই, আসলে কি হলো, দক্ষতা বৃদ্ধি করার জন্য আমরা যে ট্রান্সমিশন ব্যবহার করি, ট্রান্সমিশন লাইনে যে উচ্চ ভোল্টেজ, এটা দক্ষতা বৃদ্ধি করার একটা মূল টার্গেট থাকে। ট্রান্সমিশন লস তো কমাবে, লস কমলে আমাদের দক্ষতা বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপরের প্রশ্ন চলে যায়। মহিবুর রহমান করছিলেন প্রশ্ন, আচ্ছা আমরা এই প্রশ্নটা খেয়াল করি, ওই প্রশ্নটা আমরা চেঞ্জ করেছি। এখন মোট মিশ্র শক্তিতে নবায়নযোগ্য শক্তি কত শতাংশ অবদান রাখে? মোট মিশ্র শক্তিতে নবায়নযোগ্য শক্তি কত শতাংশ অবদান রাখে? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন। 3% নাকি শিওর না? নাফি খান বলতেছেন যে 3% নাকি শিওর না। আচ্ছা, তাহলে আমি সাথে থাকুন, আমি উত্তর জানাচ্ছি। মোট মিশ্র শক্তিতে নবায়নযোগ্য শক্তি কত শতাংশ? আমার কথাগুলো ক্লিয়ার যাচ্ছে কিনা, আমাদের ক্লাস ক্লিয়ার দেখাচ্ছে কিনা আপনারা একটু কমেন্ট করুন। আর যারা নতুন ক্লাসে জয়েন করছেন আমাদের ক্লাসটা শেয়ার করুন, অন্যান্যদের দেখার সুযোগ করে দিন। হ্যাঁ ইয়েস মেবি 8 গহ। আচ্ছা, ক্লাস যেহেতু শিওর দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা উত্তর দেখে নেই। হ্যাঁ, যিনি মেবি একজন 8 না, আসলে এটা হলো 3। আমাদের যে মিশ্র শক্তি, নাফিকান কথা প্লাস ভিডিও ক্লিয়ার। জি ভাই ধন্যবাদ, ক্লিয়ার শোনা যাচ্ছে আব্দুল হালিম। আচ্ছা ভাই, আমাদের যেটা উত্তর হলো মোট মিশ্র শক্তিতে নবায়নযোগ্য শক্তি কত শতাংশ? এটা 3%। আচ্ছা, আমরা এর পরেরটা চলে যাচ্ছি। আচ্ছা, এটা হলো বিআর পাওয়ার জেনারেশন লিমিটেড কবে নির্মিত হয়?
যেটা আমরা প্রথমে ছাটে আলোচনা করেছিলাম, আসলে আমরা সময় যেহেতু হয়ে গেছে আমরা উত্তরটা একবার দেখে নিই। 2010 সালে বিআর পাওয়ার জেনারেশন আমাদের 2010 সালে গঠিত হয়। এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের পাওয়ার ইউনিট এর আয়ুষ্কাল কত বছর? দেখেন এখানে এটাকে ইন্ডিকেট ডাইরেক্ট করেছে, পাওয়ার ইউনিট বলে দিছে, এটা রিঅ্যাক্টর বলে নাই। এখানে এই প্রশ্নটা নিয়ে দুভাষা কাজ করে, একটা হলো রিঅ্যাক্টর, একটা পাওয়ার ইউনিট। এই প্রশ্নটা যেহেতু আসছে, আমি একটু আগে এই সেম প্রশ্নটা দেখাচ্ছি, ওটা ছিল রিঅ্যাক্টর, এটা হলো পাওয়ার ইউনিট। এই প্রশ্ন আমাদের বেশিরভাগ, আমার জানার মধ্যে প্রায় বেশিরভাগই যদি একটু ভালোভাবে প্রশ্ন খেয়াল না করি তাহলে আমি প্রশ্ন ভুল করে থাকি প্রত্যেক পরীক্ষা। জি, পাওয়ার ইউনিটের আয়ুষ্কাল, পাওয়ার ইউনিটের আয়ুষ্কাল কত বছর? খাদিজা আক্তার বলতেছেন যে 60। আপনি আমার প্রশ্ন বুঝতে পারেন নাই, এখানে একটু ধোঁয়াশা আছে। দেখুন এই যখন আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের পাওয়ার ইউনিট বলবে, আমাদের পাওয়ার ইউনিটের আয়ুষ্কাল হলো 50, আর যখন রিঅ্যাক্টর বলবে তখন হবে 60, অর্থাৎ 60 বছর, আর পাওয়ার ইউনিট বলে 50। দেখি আমরা উত্তরটা দেখে নিই। জি দেখেন, আমি কথাটা আবার রিপ্লাই করতেছি। আমাদের এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা আসছে এবং কি দুইটা প্রশ্ন খুবই কনফিউশন প্রশ্ন, একটা হলো পাওয়ার ইউনিট আর একটা হলো রিঅ্যাক্টর। আমাদের এনপিসিবিএল যেটা হলো রিঅ্যাক্ট, ওই যে একবার প্রশ্ন ছিল ভাই রিঅ্যাক্টর তো যে ওইটা নাকি না, এইটা যে রিঅ্যাক্টর হলো 60 বছর, আর যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে আমাদের যে পাওয়ার ইউনিট ওইটা 50 বছর। বায়ুজিৎ খান 1, জি ভাই আপনার উত্তর সঠিক হয়েছে। জাকিয়া সুলতান উত্তর সঠিক হয়েছে। খাদিজা আক্তার, আশা করি আপনার প্রশ্নটা উত্তর আপনি সমাধান করে নেবেন। হ্যাঁ, নিম্ন কোথায় বিআর পাওয়ার জেনারেশন পাওয়ার প্ল্যান্ট আছে? মাদারগঞ্জ, শম্ভুগঞ্জ, কড্ডা, কোনোটিই নয়। আমার মনে হচ্ছে এই প্রশ্নটা আমাদের বিআর পাওয়ার জেনারেশন গত পরীক্ষাও আসছিল। বিআর পাওয়ার প্ল্যান্ট কোথায় আছে? মাদারগঞ্জ, শম্ভুগঞ্জ, কড্ডা। কড্ডা 150। নাফি খান বলতেছেন কেউ এটাকে প্রতীশ রায়, নাহিম বলতেছেন কড্ডায়। আমাদের এটার কড্ডা হলে 150 মেগাওয়াট যেই আছে পাওয়ার প্ল্যান্ট, এটা কড্ডা অবস্থিত। সি 100%। জি ভাই আপনারটা হয়েছে, যে নামটা হলো পরিতোষ রায়, কড্ডা 150। খাদিজা তা বলছেন হ্যাঁ ঠিক আছে। আমরা এরপরে প্রশ্ন চলে যাচ্ছি, যে আমরা তখন যে আলোচনা করছিলাম, এখন আমরা এক নজরে যে পাওয়ার সেক্টর ওইটা এখন আমরা শুধু যেহেতু সামনে পিজিসি পরীক্ষা, ওইটার উপর যে বেস করে আমরা এটা অ্যাড করেছি এই স্লাইডটা। তো আমরা আমি একটু সরতেছি, আপনারা দেখেন বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ এবার মনে হয় দেখা যাচ্ছে। দেখুন এক নজরে বাংলাদেশ পাওয়ার সেক্টর, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড, পিজিসিবি, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড, পিজিসিবি। একটা হলো ভিশন আর একটা হলো মিশন। আমাদের দুইটা, একটা হলো ভিশন আর একটা হলো মিশন। দেখুন এটা লেখা আছে, আপনারা একটু খেয়াল করুন ভালোভাবে, আমি পরে শোনাচ্ছি। শেয়ার কত ছিল ক্লাসে? শেয়ার কত তুমি দেখতে পারতেছি না। জি হ্যাঁ, আপনারা মনে খেয়াল করছেন যে একটা হলো আমাদের ভিশন হলো দেশের অর্থনৈতিক উন্নয়নে সবার নিকট বিদ্যুৎ সরবরাহের জন্য যে নির্ভরযোগ্য সঞ্চালন করা, আমাদের ট্রান্সমিশন, এটা হলো ইংলিশ শব্দ, এটা বাংলা হলো সঞ্চালন করা, ওইটাই হলো আমাদের ভিশন। দেশের অর্থনৈতিক উন্নয়নে সবার নিকট বিদ্যুৎ সরবরাহের জন্য নির্ভরযোগ্য সঞ্চালন করা হলো আমাদের পিজিসিবির ভিশন। আর আরেকটা হলো মিশন। জি, মিশন হলো জাতীয় পাওয়ার গ্রিডের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে দেশব্যাপী মানসম্পন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সঞ্চালন নিশ্চিত করা। আমি মনে করি এটা একটু নোট করে রাখবেন, একটা হলো ভিশন, একটা হলো মিশন, এই দুটো একটু খেয়াল করবেন। জি, এটা আমরা আসলে নোট করে রাখতে পারি। আমরা এরপরে প্রশ্নে চলে যাই। একটা হলো ভিশন খেয়াল করবেন, আর একটা হলো আমাদের মিশন। পিজিসিবির একটা ভিশন একটা মিশন, দুইটা একটু আমরা খেয়াল করব, যাতে পরীক্ষা আসুক বা অন্য কোনো, বিশেষ করে যদি আলহামদুলিল্লাহ আমরা কেউ টিকে যাই, আমরা চাই সবাই
যারা পরিশ্রম করতেছেন আল্লাহ উত্তম রুজির ব্যবস্থা করুক। আমরা যদি টিকে যাই তাহলে ভাইবার সময় অনেক সময় এই প্রশ্নগুলো করে থাকে। আপনি যদি একবার একটা সিলেবাস, যেমন আমরা বলি যে ননের বা ডিপার্টমেন্টে একবার যদি আপনি সিলেবাস নিয়ে সিলেবাস গুছিয়ে নিতে পারেন, তাহলে আপনার যে কোনো পরীক্ষায় সপ্তাহে পর্ব হলে আপনার করতে সমস্যা। তো আমাদের যেহেতু আমরা ক্লাসটা নিচ্ছি, এই জন্যই আমরা সম্পূর্ণ একটা প্যাকেজ মতো করতেছি, যাতে আপনার রিটার্ন বা ভাইবা আমাদের কেউ এই প্রশ্নগুলো সহজে সমাধান করতে পারে। জি জি সাজিদ ইসলাম ভাই কমেন্ট করে সুন্দর ক্লাস হচ্ছে। হ্যাঁ, আসলে আমাদের টার্গেট তো শুধু প্রিলি না, অনেকে কমেন্ট করে ভাই পাওয়ার সেক্টর আসবে কি না। ভাই এখন যদি আপনি আমাদের একটা ক্লাস আমাদের সাথে অংশগ্রহণ করুন, আমরা ওইভাবে যে ক্লাসটা সাজিয়েছি, আমাদের যে বাইরে আমাদের ক্লাসটা সাজাচ্ছে খুব পরিশ্রমের সাথে, রমজান মাসে পরিশ্রম করার পর, সারাদিন রোজা রাখার পর, আসলে আমরা চেষ্টা করতেছি সব কিছু একটা প্যাকেজের মতো করতে, যাতে আপনার ভাইবাস এসে যায়। হ্যাঁ জি, আমরা এরপরে চলে যাচ্ছি এক নজরে পিজিসিবির যে এখানে হলো আমাদের, আমি যে সাইডে গেলাম কর্পোরেট অফিস, আর এখানে হলো আমাদের যেই পিজিসিবি ভবন কোথায়, এটা হলো দেওয়া আছে। যেমন আমাদের বর্তমানে পিজিসিবি কি কোম্পানি, এটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়েছে, এটা আপনারা জানেন। ওইটা এটা আছে ব্যবসা হলো বিদ্যুৎ সঞ্চালন, অনুমোদিত মূলধন কত। প্রথমে হলো কর্পোরেট অফিসটা কোথায়, এটা দেওয়া আছে। তারপর দেওয়া আছে স্ট্যাটাস, তারপর আমাদের ব্যবসার কী ধরনের ব্যবসা করতে কী কাজ করে, অর্থাৎ বিদ্যুৎ সঞ্চালন, আর অনুমোদিত মূলধন কত। আমাদের যে পিজিসিবির যে অনুমোদিত মূলধন ছিল, আর অনুমোদিত মূলধন হলো 15,000 কোটি টাকা। আর এটার যে পিজিসিবি যে তৈরি হয় 1996 সালে, এটা আমরা আগেও বলছি, এখানে দেওয়া আছে, আপনারা এটা নোট করতে পারেন যদি এর পরের প্রশ্ন চলে যায়। হ্যাঁ, এবার শুধু অনলি পিজিসিবি, আমরা প্রায় শেষের দিকে চলে আসতেছি। কি আপনারা সবাই আসেন তো অনলাইনে? তো আমরা একবার শেষের দিকে চলে আসতেছি, এখন শুধু অনলি পিজিসিবি নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু পিজিসিবি পরীক্ষা। তো পিজিসিবির বর্তমান পরিচালক কে? সম্ভবত একবার কমেন্ট করেছেন খ হাবিবুর রহমান। পিজিসিবি আর বর্তমান পরিচালক সি 100%। যে কি ভাই নামটা আমার মনে থাকে না, হলো পরিতোষ রয় ভাই কমেন্ট করেছেন। মশিউর রহমান সি, মশিউর রহমান সি, মোহাম্মদ শামীম সি। জি ভাইরা কোন সি কি না, একজন নাফি খান সি। আচ্ছা, আমাদের এখানে পরিচালক কে, এটা আসলে একটু খেয়াল করি। প্রথমে নসরুল হামিদ, উনি তো আমাদের ছিল বিদ্যুৎ মন্ত্রী। হাবিবুর রহমান, একেএম গৌস সহিউদ্দিন আহমেদ, ডক্টর তৌফিকি আলাহি। যেহেতু এটা পিজিসিবি, আমরা উত্তরটা ভালোভাবে খেয়াল করে দেবো। একেএম গৌস সহিউদ্দিন আহমেদ। দেখেন উত্তর গ, যারা কমেন্ট করেছেন, হ্যাঁ ধন্যবাদ। জাকিয়া সুলতানা কমেন্ট করেছেন, বাজিদ হোসেন, খাদিজা আক্তার। জি, আমরা যারা কমেন্ট করেছি পিজিসিবির বর্তমান মহাপরিচালক, এটা একটু খেয়াল করি, একটু জাস্ট যদি ক্লাসে মনোযোগ দেন তাহলে আমাদের এখানে পড়াটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের বর্তমান পিজিসিবির বর্তমান মহাপরিচালক হলো একেএম গাউস সহিউদ্দিন আহমেদ। এরপরের প্রশ্ন, পিজিসিবির চেয়ারম্যান কে? একজন হলো মহাপরিচালক, আরেকজন হলো চেয়ারম্যান। জি, প্রথমে মাসুদ আলম, নাহিদ আলম, হাবিবুর রহমান, ডাক্তার হাবিবুর রহমান, কোনোটি নয়। জি কমেন্ট করুন সি, তাহলে আমরা উত্তর হাবিবুর রহমান সি হাবিবুর রহমান। পরিতোষরা বলতেছেন হাবিবুর রহমান। আচ্ছা, আমরা দেখি উত্তরটা কি হবে। জি, সঠিক উত্তর হাবিবুর রহমান, অর্থাৎ পিজিসিবির চেয়ারম্যান হলো হাবিবুর রহমান। যে একটু আগে যে আমাদের যে পিজিসিবির যে একটা চার্ট দেখাইছিলাম, যে বক্স আকারে, ওইখানে যে এই প্রশ্ন উত্তরটা দেওয়া ছিল, পিজিসিবির অনুমোদিত মূলধন কত। আমরা আগে বলেছি আমরা এমনভাবে সাজিয়েছি যাতে আমাদের পরের প্রশ্ন বা পরের ভাইভাতে আপনাদের কাজে লাগে। তো আমাদের পিজিসিবি অনুমোদিত মূলধন ছিল কত? এটা যে 15,000 কোটি টাকা। একজনে কমেন্ট করেছেন 100% এ, মাশাআল্লাহ, উনি খেয়াল করেছেন আমাদের ইয়াটা। হ্যাঁ, এটা উত্তর হলো আমাদের 15,000 কোটি টাকা, অর্থাৎ এ। মহিবুর রহমান না মশিউর রহমান ভাই বলতেছেন এ। বাজিদ নতুন সঙ্গে, ওনারা সবাই পুরো আগের থেকে কমেন্ট করেছেন, এখন নতুন একজন অ্যাড হয়েছেন। ডালিয়া একটা বলছেন ক। জি আপু, অ্যান্সার সঠিক। আমাদের পিজিসিবির অনুমোদিত মূলধন হল 15,000 কোটি টাকা।
এরপরের প্রশ্ন, কোনটি গ্রিড সাবস্টেশন, অর্থাৎ গ্রিডের সাথে কোন সাবস্টেশনরা সংযুক্ত থাকে আমরা এই যে ভোল্টেজ থেকে যে ভোল্টেজে ভেরিয়েশন দেখে ভোল্টেজ পরিবর্তনটা দেখে বুঝতে পারবো। যারা আমরা ইলেকট্রিক্যালের আশা করি সবাই পারবে। তো এছাড়া যেহেতু সিভিলেরও আমাদের পরীক্ষা আছে, অন্য ডিপার্টমেন্টের পরীক্ষা আছে, আমরা একটু খেয়াল করি। আমাদের দেখান যে গ্রিড সাবস্টেশন হলো ট্রান্সমিশন লাইন থেকে যেই স্টেশন আমাদের যেই উপকেন্দ্র, সাবস্টেশন বাংলার উপকেন্দ্র বিদ্যুৎ যে গ্রহণ করে তাকে বলে সাবস্টেশন। এই সাবস্টেশনের কীভাবে চিনবেন, দেখেন 132 কেবি থেকে 33 কেবি হলো প্রথমে দেওয়া, এটা 132 থেকে 33 কেবি। এরপরে দেওয়া আছে 132, তাহলে এটা হলো প্রাইমারি 11 ট্রান্সমিশন করতেছে, 132 ডিস্ট্রিবিউশন করতেছে। এখন উত্তর হবে আমাদের ক, এটা খেয়াল রাখবেন 132/33 আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্রিড যে সাবস্টেশনগুলো আপনার উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজে আনে, তারপর এটা আমাদেরকে ডিস্ট্রিবিউটর অর্থাৎ ডিস্ট্রিবিউশন লাইনে দিয়ে দেয়। আমাদের উত্তর হবে 132 থেকে 33 কেবি। জি, সবাই যারা উত্তর দিয়েছেন সবাই সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, আসিফ আহমেদ হ্যাঁ জি, এটা উত্তর হবে ক। আমরা উত্তরটা দেখে নেই তারপরও। হ্যাঁ, এটা 132/33 কেবি। জি, আমরা এরপরের প্রশ্ন চলে যাচ্ছি। পিজিসিবি কোনটি করে? এরপরের প্রশ্ন হলো আমাদের পিজিসিবি কোনটি করে। বাংলাদেশ একমাত্র প্রতিষ্ঠান, প্রায় নিয়ে আমার আলোচনার মধ্যে 2-3 বার আমরা এই কথা বলেছি। বাংলাদেশের একমাত্র ট্রান্সমিশন অর্থাৎ ট্রান্সমিশন কোম্পানি হলো পিজিসিবি। এটা অনেক পরীক্ষা এসে থাকে, এটা অনলি ট্রান্সমিশন। বাংলাদেশের পিজিসিবি শুধু ট্রান্সমিশন করে থাকে। মাহবুব রহমান বলতেছেন ডিস্ট্রিবিউশন। না ভাই, আপনি মনে একটু খেয়াল করে দেখুন, এটা আমাদের পিজিসিবি একমাত্র ট্রান্সমিশন কোম্পানি বাংলাদেশে একটি, ওটা হলো পিজিসিবি। পিজিসিবি সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত? দেখুন, অনেকগুলো পরীক্ষা আসছে, এছাড়াও আরও পরীক্ষা আসছে যেটা আমরা অ্যাড করতে পারি নাই। পিজিসিবির সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ হলো 400 কেবি। জি, মশিউর রহমান, নাইম রহমান, পরিতোষ রয়, হ্যাঁ সবাই বলছে 400 কেবি। আমাদের উত্তর হবে 400 কেবি, যেহেতু বর্তমান বাংলাদেশের আমাদের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ 400 কেবি, এর উপরে এখনও হয় নাই। এটা আমাদের পিজিসিবি করে থাকে। কমেন্ট করছেন জাকিয়া সুলতানা, বাইজিদ আমিন, হ্যাঁ বাইজিদ আমিন, তারপরে আসিফ আহমেদ 400 কেবি। ধন্যবাদ যারা কমেন্ট করতেছেন। জি, পিজিসির মোট ট্রান্সমিশন লাইন কত সার্কিট কিলোমিটার? এটা যেহেতু আমার দেওয়া না, এটা একক হবে সার্কিট কিলোমিটার আমাদের দেওয়া থাকে। আমাদের এই যে ইয়াগুলা ইলেকট্রিক ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন সার্কিট কিলোমিটার আমরা একক দিয়ে থাকি। তো এটার পিজিসির বর্তমানে আমাদের যে ট্রান্সমিশন লাইন কত হবে, এটা উত্তর কী হবে একটু খেয়াল করুন। এটার উত্তরটা আমি বলে দিচ্ছি, যেহেতু এটা একটা প্রশ্ন। 14,907 আমাদের পিজিসিবির মোট ট্রান্সমিশন হলো 14,907। জি ভাই, আপনাদের পরিচিত বন্ধু ভাই, ছোটো ভাই যারা আমাদের পরীক্ষা আছে তাদেরকে মেনশন করতে পারেন, আমাদের ক্লাসটা শেয়ার করতে পারেন। হ্যাঁ, নাফি খান জানা নাই। জি ভাই, এই জন্যই তো আগে জানাই দিলাম যে আমাদের উত্তর হলো 14,907 সার্কিট কিলোমিটার হবে। জি, এরপরের প্রশ্ন চলে যাচ্ছি। বিদ্যুৎ উৎপাদনে কোন মেশিন ব্যবহার করা হয়? আমরা যতক্ষণ ছিলাম যে ট্রান্সমিশন করে, তাহলে তো ট্রান্সমিশন আগে এটা কি উৎপাদন করতে পারে, অর্থাৎ জেনারেশন আমরা কোন মেশিন ব্যবহার করি? প্রথমে দেওয়া আছে শান্ট জেনারেটর, সিনক্রোনাস জেনারেটর, সিরিজ জেনারেটর, প্যারালাল জেনারেটর। জি, বেশিরভাগ ভাই বলতেছেন B2 ক বলতেছেন কি ভাই, একটু খেয়াল করুন। না, আসলে এটা উত্তর হবে সিনক্রোনাস জেনারেটর। এটার উত্তর হবে সিনক্রোনাস জেনারেটর। ক বলতে নাইম ইসলাম ভাই, এটা হবে সিনক্রোনাস জেনারেটর। আর সবাই সঠিক উত্তর দিতেছেন। এটা হবে আমাদের বিদ্যুৎ উৎপাদন যে মেশিনটা পাবো আমরা সিনক্রোনাস জেনারেটর। জি, আমাদের এরপরের প্রশ্ন, পিজিসিবিআর পাবলিক শেয়ার কত? পিজিসিবিআর পাবলিক শেয়ার কত %? আসলে এটা আমরা সঠিক উত্তর সাথে সাথে জানাই দিই, যাতে এটা আপনার মনে থাকে বা আপনার মুখস্থ করতে পারি। 9.05%, 9.05%। আমাদের পিজিসিবির যে পাবলিক শেয়ার, যে শেয়ারটা পাবলিকের কাছে পাবলিক হয় শেয়ার করা হয়, তাহলে 9.05%। আমরা এই দুইটা প্রশ্ন একটু ভালো মতো খেয়াল করি। এই প্রশ্নটা
জি এটা পিজিসিবি এর পাবলিক শেয়ার, সরি হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদনে কোন মেশিন ব্যবহার করা হয় এই প্রশ্নটা। আর এরপরেরটা হলো আমাদের যে পিজিসিবি এর পাবলিক শেয়ার কত, এই যে পিজিসিবি এর পাবলিক শেয়ার কত, এই দুইটা প্রশ্ন আমরা একটু খেয়াল করি। জানা ছিল না, ধন্যবাদ। জি আসলে আমরা আপনাদের জানানোর জন্যই এই যে আমাদের এই প্রচেষ্টা। এছাড়া আমাদের আজকে যে পাওয়ার সেক্টর, গতকাল গণিত এই ম্যাথ ক্লাস হয়েছে, এর আগে সাধারণ জ্ঞান প্রত্যেক স্যারে চেষ্টা করে সর্বোচ্চটা দেওয়ার জন্য। আমাদের কোচিং সেন্টার আপনাদের সাথে আছে, আপনারা আমাদের সাথে থাকুন। জি এরপর পরের প্রশ্ন, এটা আবার বলে এই প্রশ্নটা, পিজিসিবি এর পাবলিক শেয়ার 9.05%। এরপরেরটা জি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট কবে উৎপাদনে যাবে? যে আমাদের রূপপুর, যে আমাদের যে স্বপ্নের পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে পারমাণবিক, এটা কবে উৎপাদনে যাবে? জি কমেন্ট করেছেন একজন 2024। জি কমেন্ট করুন, আমি দেখতেছি আপনাদেরকে। 2024 সি। জি আমাদের সঠিক উত্তর হবে 2024, অর্থাৎ এই বছরেই আমাদের যে স্বপ্নের যে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এটা 2024 সালে আমাদের কি হবে, আমাদের যে বিদ্যুৎ কেন্দ্র আমাদের কি উৎপাদনে সক্ষম হবে। এরপরের প্রশ্ন, 23 ছিল এখন 24। হ্যাঁ জি ভাই, এটা 23 ছিল, আমাদের কাজ যেহেতু এখন কমপ্লিটের জন্য এটা আমাদের উপর থেকে জানানো হয়েছে 2024 কার্যক্রম শুরু হবে। জি মোহাম্মদ মহিবুর রহমান এই কথাটি বলছিলেন। জি এরপরের প্রশ্ন, জি পিজিসিবি এর হুলিং চার্জ কত? আমরা যেহেতু জানি পিজিসি অনলি ট্রান্সমিশন করে, আর ওদের হুলিং চার্জ কত? ওরা প্রত্যেক যে ট্রান্সমিশন করে ওইটা যে চার্জ হয় এটা কত? এখন দেখুন এখানে দেওয়া আছে, এখানে আমি একটু এরপরের প্রশ্নটা দেখি। দেখুন এই যে এই প্রশ্নটা, এই যে পিজিসি হুলিং চার্জিং, এটা কত? একটু কমেন্ট করুন তো দেখি আপনাদের কার কার জানা আছে। জি একবার বলতেছেন 0.257। জি আরেকজন ভি, হ্যাঁ 0.257।